সাবজেক্টগুলোর ক্ষেত্রে কোথাও সাধারণ জ্ঞান কন্ডিশন থাকে না, শর্ত থাকে না। থাকে কি? থাকে হচ্ছে বাংলায় একটা নির্দিষ্ট মার্কস পেতে হবে, ইংলিশে একটা নির্দিষ্ট মার্কস পেতে হবে, তাই না? আপনারা দেখবেন যে কোনো বিশ্ববিদ্যালয়ে যাবেন, যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবেন, দেখবেন যে কি থাকে, বাংলা এবং ইংরেজিতে শর্ত থাকে যে বাংলায় একটা নির্দিষ্ট মার্কস পেতে হবে, ইংলিশে একটা নির্দিষ্ট মার্কস পেতে হবে। তাহলে সাধারণ জ্ঞান কেন পড়বো, তাই না? সাধারণ জ্ঞান তো বিশাল, বাংলার একটা সিলেবাস আছে, ইংলিশের একটা নির্দিষ্ট সিলেবাস আছে, কিন্তু সাধারণ জ্ঞানের কোনো নির্দিষ্ট সিলেবাস নাই। বাংলা ইংলিশ ছাড়া দুনিয়ার সব জ্ঞানই হচ্ছে কি সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত। তাহলে এত বিশাল সিলেবাস থেকে কি পড়বো আমরা? তারপর আসেন সাধারণ জ্ঞান। সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা ফেস করি, আমরা ক্লাস নিতে গেলে যে বিষয়গুলো আমরা দেখি সেটা হচ্ছে যে স্টুডেন্টরা বলে স্যার অনেক চেষ্টা করি কিন্তু মনে থাকে না, অনেক চেষ্টা করি কিন্তু মনে রাখতে পারি না, সাধারণ জ্ঞান খুব কঠিন মনে হয়। তো তো কিভাবে পড়বেন? তারপরে আসেন এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, আমি আলোচনায় দেখাবো ইনশাল্লাহ। সাধারণ জ্ঞানে ভালো করার জন্য কোনো বই পড়বো নাকি লেকচার শিটে যথেষ্ট, এই সবগুলো প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। প্রথমে আসেন আমরা সাধারণ জ্ঞান কেন পড়বো। সবাই কি বোর্ড স্পষ্ট দেখতে পাচ্ছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? সবাই আওয়াজ ক্লিয়ার, মানে ভলিউম ঠিকঠাক আছে? একটু কমেন্ট একটু জানাবেন যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বা আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। জি ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার কথা শুনতে পাচ্ছেন, আশা করি স্পষ্ট শুনতে পাচ্ছেন। আপনাদের যদি মনে হয় আমি খুব দ্রুত কথা বলতেছি তাহলে একটু জানাবেন যে স্যার একটু আস্তে কথা বললে ভালো হয়। হ্যাঁ, তো আর যদি মনে হয় খুব আস্তে কথা বলতেছি তাহলে বলবেন, তাহলে আর একটু স্পিড বাড়াবো। হ্যাঁ, তো আমি যতটুকু সম্ভব আপনাদের মতো করে স্টুডেন্ট ফ্রেন্ডলি করেই ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি। তো দেখেন আমার প্রথম প্রশ্নটা কি ছিল? আমার প্রথম প্রশ্ন ছিল সাধারণ জ্ঞান কেন পড়ব। দেখেন এবার আসেন আপনি, এটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের একটা নাম্বার বন্টন এখানে দিয়েছি, আপনি খেয়াল করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু খেয়াল করেন। একটু মানে এটা একটা স্ক্রিনশট নেওয়া, যার কারণে হয়তো সেভাবে ক্লিয়ার হচ্ছে না। খেয়াল করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যে এমসিকিউ অংশ যেটা আছে, আপনারা জানেন দুই ধরনের প্রশ্ন হয়, রিটেনও হয় আবার এমসিকিউ থাকে। তো সেই এমসিকিউ অংশে যদি আপনারা খেয়াল করেন যে বাংলায় থাকে 15 নাম্বার, ইংলিশে থাকে 15 নাম্বার, আর সাধারণ জ্ঞানে 30 নাম্বার, সবগুলো এমসিকিউ আকারে হয়ে থাকে। সবগুলো এমসিকিউ আকারে হয়ে থাকে। এই 60 নাম্বারের জন্য আপনি সময় পাবেন 45 মিনিট, আর বাকি 45 মিনিট হচ্ছে রিটেন পরীক্ষার জন্য। তো এখন আসেন সাধারণ জ্ঞান কেন পড়বো এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো সাধারণ জ্ঞান কেন পড়তে হবে খেয়াল করে দেখেন, মাত্র এই যে 30 নাম্বার, এবং আমরা বলেছি যে ভালো সাবজেক্ট যেগুলোকে আমরা স্বপ্ন দেখি, যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনার স্বপ্ন দেখি, সেখানে কোথাও এই সাধারণ জ্ঞানকে শর্তারোপ করা হয় না। তাহলে আমরা কেন দেখবো সাধারণ জ্ঞানটা? কারণ হচ্ছে এই যে 30 নাম্বার আছে সাধারণ জ্ঞান, সেটা আপনাকে কি করবে, কি উপকার করবে, আসেন সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা বললাম কি জিকেতে থাকে হচ্ছে আপনার কত নাম্বার? 30 নাম্বার। এখন আসেন কেন জিকে পড়বো। বাংলা এবং ইংলিশ যেটা আছে, খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। বাংলা এবং ইংলিশে যে এমসিকিউ অংশ যেটা আছে, এমসিকিউ অংশে এই যে 15 নাম্বার থাকে, 15 নাম্বার যেটা থাকে, এই 15 নাম্বারে প্রায় যারা একটু পড়াশোনা করে, যারা একটু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যারা পড়াশোনা করে, তাদের প্রায় অনেকেই মানে অ্যাভারেজ নাম্বার থাকে 10 থেকে 12 নাম্বার এরকম থাকে। 10 থেকে 12 নাম্বার অ্যাভারেজ থাকে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় বা একটু ভালোভাবে একটু পড়াশোনা করে। ইংলিশে এই 15 নাম্বারের মধ্যে আপনার এই 10 থেকে 12 নাম্বার থাকে, অনেকেরই থাকে, অধিকাংশ স্টুডেন্টের 10 নাম্বার থাকে, এভারেজে 10 নাম্বার থাকে। এখন খেয়াল করেন এই 15তে সে 10 করে পেয়ে যাচ্ছে, আর রিটেনে যে 15 নাম্বার থাকে, খেয়াল করেন এবার রিটেনে যে 20 নাম্বার করে থাকে, বাংলায় 20 থাকে এবং ইংলিশে থাকে 20 নাম্বার। এই 20 নাম্বার থেকে প্রায় সবাই এভারেজে 10 থেকে 12 পায়, সবাই প্রায় 10 থেকে 12 নাম্বার পেয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখেন বাংলা এবং ইংলিশে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে যেমন শর্ত থাকে কিরকম, যে বাংলায় 20 ইংলিশে 22, অথবা বাংলায় 22 ইংলিশে 20, এরকম একটা শর্তারোপ করা থাকে। তো খেয়াল করে দেখেন যারা চান্স পাওয়ার মতো পড়াশোনা করে তাদের
প্রায় সবারই অ্যাভারেজ নাম্বার হয়ে যায় কত, 22 থেকে 20-22 এরকম হয়ে যাচ্ছে, তাই না? 20 অথবা 22 এরকম অ্যাভারেজ নাম্বার হয়ে যাচ্ছে। তো এখন আসেন, সবাই তো কন্ডিশন ফিল আপ করে ফেলতেছে, তাহলে সাবজেক্টগুলো পাবে কে? সাবজেক্টগুলো কে পাবে? সাবজেক্টগুলো পাবে হচ্ছে, সাবজেক্টগুলো কারা পাবে দেখেন, সাবজেক্ট পাবে হচ্ছে যারা সাধারণ জ্ঞানের 30 নাম্বারে যারা ভালো করবে তারাই সেই কাঙ্ক্ষিত সাবজেক্টগুলো পাবে। তাহলে এই সাধারণ জ্ঞানের 30 নাম্বার যেটা আছে, আচ্ছা কোন কালারটা ভালো দেখায় আপনারা একটু বললেন তো আমাকে। লালটা কি ক্লিয়ার? অনেকেই মানে কালার নিয়ে একটু আপত্তি করতেছেন, একটু খেয়াল করে দেখেন, একটু জানাবেন তো লাল কালারটা কি ক্লিয়ার হয়? হ্যাঁ, হলুদটাই বোঝা যাচ্ছে ভালো, হলুদটাই ভালো বোঝা যাওয়ার কথা। আচ্ছা দেখেন, আমি আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে, যে যেটা বলতেছিলাম যে সবারই অ্যাভারেজ নাম্বার 20-22 করে থেকে যাচ্ছে যারা চান্স পায় বিশ্ববিদ্যালয়ে। এখন যারা চান্স পেয়েছে বিশ্ববিদ্যালয়ে কাদেরকে সেই সাবজেক্টগুলো দিবে? যারা সাধারণ জ্ঞানের 30 নাম্বারে, সাধারণ জ্ঞানের 30 নাম্বারে যারা ভালো করে, সাধারণ জ্ঞানের 30 নাম্বারের মধ্যে যারা 25+ নাম্বার পায় অথবা 20+ নাম্বার পায় অথবা যারা ভালো করে, এদেরকে সেই সাবজেক্টটা দেয়। অর্থাৎ আপনার যে কাঙ্ক্ষিত সাবজেক্ট আছে, আপনার যে স্বপ্নের সাবজেক্ট আছে, সেই স্বপ্নের সাবজেক্ট, কাঙ্ক্ষিত সাবজেক্ট পেতে আপনাকে সাহায্য করবে কি? সাধারণ জ্ঞান। এই জন্য আপনাকে সাধারণ জ্ঞান পড়তে হবে, এই জন্য আপনাকে সাধারণ জ্ঞান পড়তে হবে। কারণ এই সাধারণ জ্ঞান স্যার আপনার সিরিয়াল সামনে আসবে না, আর সিরিয়াল সামনে না আসলে আপনি বাংলা ইংলিশে যাই করেন বাংলা ইংলিশে দেখবেন যে আপনার কি হচ্ছে না, কাঙ্ক্ষিত সেই সাবজেক্ট পাচ্ছেন না। তাহলে আসেন আমরা আমাদের যে প্রথম যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তর আমরা পেয়েছি আশা করি, যে কেন পড়বেন সাধারণ জ্ঞান। প্রথমত বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট পাওয়ার জন্য, কাঙ্ক্ষিত সাবজেক্ট পাওয়ার জন্য সাধারণ জ্ঞান পড়তে হবে। দ্বিতীয়ত জানার জন্য, জ্ঞান অর্জন করার জন্য সাধারণ জ্ঞান পড়তে হবে। তারপরে আসেন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, দেখেন আমাদের প্রথম বিষয়টা ছিল কি, কেন পড়বো, কি পড়বো, কিভাবে পড়বো, কি পড়তে হবে। দেখেন এই যে বিশাল সিলেবাস, হ্যাঁ একটা বিশাল সিলেবাস আছে, তো সেই সিলেবাস থেকে যেই বিষয়গুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এরকম বিষয়গুলো আমাদের একটু পড়াশোনা করতে হবে। এখানে আমি কিছু টপিক দিয়েছি যেখান থেকে প্রশ্ন আসে, আমরা চেষ্টা করব কয়েকটা টপিক আজকে আলোচনা করার জন্য, পাশাপাশি আপনাদের কিছু নমুনা প্রশ্ন দেখানোর জন্য, কি ধরনের প্রশ্ন আসে সেই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করব। আপনারা যদি খেয়াল করেন দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার প্রায় প্রত্যেক বছর যেই টপিকটা থেকে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই যে দেখেন প্রাচীন বাংলার জনপদ নিয়ে প্রায় একটা প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। এই যে প্রাচীন বাংলার জনপদ, এই জায়গা থেকে একটা প্রশ্ন এসে থাকে যে বাংলার প্রাচীনতম জনপদ কোনটি, অথবা সেই জনপদের রাজধানীর নাম কি, অথবা নির্দিষ্ট একটা এলাকার নাম দিয়ে, যেমন ধরেন আপনার কুমিল্লা নোয়াখালী অঞ্চল প্রাচীন বাংলার কোন জনপদে ছিল, অথবা আপনার বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদে ছিল, রাজশাহী প্রাচীন বাংলার কোন জনপদে ছিল, এই টাইপের কিছু প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, হ্যাঁ। অথবা ধরেন প্রশ্ন আসে গৌড় জনপদ নিয়ে, হ্যাঁ গৌড় নিয়ে আসে, বিভিন্ন জনপদ নিয়ে বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আমরা আজকে এই টপিকটা বিস্তারিত আলোচনা করব। এখন আসেন আমরা দেখে আসি কোন কোন টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রায় সময় এই টপিকটা থেকে প্রশ্ন আসে। তারপরে পরীক্ষায় আসে প্রশ্ন থেকে বাংলায় আগত বিভিন্ন পরিবাচক। আমরা শুনেছি বিভিন্ন সময় বাংলাদেশে এই বাংলায় বিভিন্ন পরিবাচকরা এসেছেন, যেমন ইবনে বতুতা এসেছেন, তারপর হিউয়েন সাং, মা হুয়ান, মেগাস্থিনিস, এরকম বিখ্যাত পরিবাচকরা বিভিন্ন সময় বাংলায় এসেছেন। তো পরীক্ষায় প্রশ্ন আসে সেই পরিবাচকের জাতীয়তা কি, সে কোন দেশ থেকে এসেছে, অথবা পরীক্ষায় প্রশ্ন আসে কি কার শাসনামলে তিনি বাংলায় এসেছেন, কার শাসনামলে তিনি ভারতবর্ষে এসেছেন, এই বিষয়গুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন ফখরুদ্দীন মুবারক শাহ, বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দীন মুবারকের শাসনামলে মরক্কোর বিখ্যাত পরিবাচক ইবনে বতুতা তিনি বাংলায় এসেছিলেন, তাই না? ভারতবর্ষে এসেছিলেন, বাংলায় এসেছিলেন। বাংলাকে তিনি নাম দিয়েছিলেন কি, দুযোগপুর নিয়ামত নামে নাম দিয়েছিলেন। দুযোগে পরিপূর্ণ একটা নিয়ামত, নিয়ামতে পরিপূর্ণ একটা দুযোগ হিসেবে নামকরণ করেছিলেন। এই পরিবাচক নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। ইংরেজ শাসনামলে বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েছে,
যেমন ফকির ও সন্ন্যাসী আন্দোলন, স্বাধিকার আন্দোলন, সিপাহী বিদ্রোহ, এই বিভিন্ন বিদ্রোহ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন আপনার প্রশ্ন আসে কি নিয়ে, ইংরেজ শাসন আমলে একটা দুর্ভিক্ষ হয়েছিল 1770 সালে, বাংলা 1176 সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল, যা 76-এর মনন্তর নামে পরিচিত। এই টাইপের এই দুর্ভিক্ষ নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে। এরপরে চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে, সূর্যাস্ত আইন নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে। তারপরে আপনারা জানেন যে এই বিধবা বিবাহ নিয়ে পরীক্ষায় বিভিন্ন সময় প্রশ্ন এসেছে। তারপরে প্রশ্ন এসেছে কি নিয়ে, আপনার সতীদাহ প্রথা নিয়ে কবে রহিত হয়, কার নেতৃত্বে রহিত হয়, তখন লর্ড ছিলেন কে, কার সহযোগিতায় রহিত হয়, বিধবা বিবাহ প্রথা কার সহযোগিতায় প্রচলন হয়, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এরপরে আসেন পরীক্ষায় প্রশ্ন আসে কি নিয়ে, আরেকটা বিষয় নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, ব্রিটিশরা যখন ভারতবর্ষ থেকে চলে যায় তখন আমাদের এই বাংলায় আরো একটা দুর্ভিক্ষ দেখা দেয়, যা 50-এর মনন্তর নামে পরিচিত। এই 50-এর মনন্তর, 76-এর মনন্তর, তারপরে এই যে বিভিন্ন যে উল্লেখযোগ্য ঘটনাবলী আছে, এগুলো থেকে মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, তো আমরা কিছু প্রশ্নের নমুনা আপনাদেরকে দেখাবো যে কি ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে। একটু কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো সেই নমুনাগুলো, আপনারা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তারপরে দেখেন ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, মুক্তিযুদ্ধ, অস্থায়ী প্রবাসী সরকার, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। অনেকেই প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ সরকার তো পদত্যাগ করেছে, তো বঙ্গবন্ধু নিয়ে পড়াশোনা করতে হবে কিনা, সেটা আপনার ইচ্ছা, আপনি জানার জন্য পড়াশোনা করতে পারেন। বঙ্গবন্ধু নিয়ে পড়াশোনা করেন বা না করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে অবশ্যই পড়াশোনা করতে হবে। হয়তো একটু নতুনভাবে পড়াশোনা করতে হবে। এতদিন যা পড়াশোনা করে আসছেন তার চেয়ে একটু আলাদাভাবে, একটু ভিন্নভাবে হয়তো পড়াশোনা করতে হবে। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, ক্লাসে বলে দিব যে কোন বিষয়গুলো পড়তে হবে, কোনগুলো ছাড়তে হবে, কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো সবগুলো ইনশাল্লাহ আইডেন্টিফাই করে দিব আপনাদেরকে। এরপরে আসেন বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা, পুরাতন নাম, বর্তমান নাম, ভৌগোলিক উপনাম। যেমন বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন এসেছে, হ্যাঁ, কি ধরনের প্রশ্ন এসেছে আপনারা জানেন যে আপনার বরিশালকে বলা হয় কি, বাংলার ভেনিস বলা হয় বরিশালকে, প্রাচ্যের ড্যান্ডি বলা হয় নারায়ণগঞ্জকে, তাই না? এরকম বিভিন্ন যে ভৌগোলিক উপনামগুলো আছে, এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। তারপরে এই যে পুরাতন নাম, বর্তমান নাম, ঢাকার পূর্ব নাম কি, জাহাঙ্গীরনগর, তাই না? চট্টগ্রামের পূর্ব নাম কি, সিলেটের পূর্ব নাম কি, রাজশাহীর পূর্ব নাম কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার বিভিন্ন স্থানের পূর্ব নামগুলো এসে থাকে, তাই না? পরীক্ষায় বিভিন্ন সময় পূর্ব নামগুলো এসে থাকে। তারপরে দেখেন একটা বিষয় খেয়াল করে, আপনার এই পূর্ব নাম, বর্তমান নাম, খুবই ইন্টারেস্টিং কিছু বিষয় আছে। আপনারা যারা ঢাকা থেকে যারা ক্লাস করতেছেন, আপনারা অনেকেই জেনে থাকবেন ঢাকার একটা এলাকা আছে গ্যান্ডারিয়া, তাই না? গ্যান্ডারিয়া নামে একটা এলাকা আছে। আপনারা কি জানেন ব্রিটিশরা এই এলাকাটাকে নাম দিয়েছিল গ্র্যান্ড এরিয়া। তো আমাদের এই অঞ্চলের মানুষ গ্র্যান্ড এরিয়া বলতে খুব কষ্ট হতো, এই জন্য সেটাকে তার নাম দিয়ে দিল কি, গ্যান্ডারিয়া। গ্র্যান্ড এরিয়া থেকে হয়ে গেল কি, গ্যান্ডারিয়া। যেটা হওয়ার কথা ছিল গ্র্যান্ড এরিয়া, সেটা আমাদের এই অঞ্চলের মানুষ উচ্চারণের সমস্যার জন্য হয়ে গেছে হচ্ছে গ্যান্ডারিয়া। এই যে আপনারা শাহবাগের নাম শুনেন না, শাহবাগ, বাগ-ই শাহানশাহ, নাম ছিল কি, বাগ-ই শাহানশাহ। মীর জুমলার একটা বাগান ছিল এই অঞ্চলটায়, তো সেই অঞ্চলটাকে বলা হতো কি, বাগ-ই শাহানশাহ। তো এত বড় নাম বলতে মানুষের কষ্ট হয়, তখন নাম দিয়ে দিল কি নাম দিয়ে দিল, আপনার শাহবাগ নাম দিয়ে দিল। এভাবে করে নামগুলোর হয়েছে, তাই না? এরকম আরো কিছু ইন্টারেস্টিং কাহিনী আছে নামকরণের, কিভাবে এসেছে নামকরণগুলো। আমরা যখন অফলাইন ক্লাস করব অথবা রেগুলার যখন অনলাইন ক্লাস শুরু হবে, ইনশাল্লাহ এই বিষয়গুলো আমরা আলোচনা করব। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। আচ্ছা, একজন কমেন্ট করেছেন আপনার বাড়ি গ্যান্ডারিয়া। আচ্ছা, আপনার বাড়ি গ্যান্ডারিয়া, আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। গ্যান্ডারিয়া থেকে আপনি আজকে জানতেন কিনা জানি না, আজকে আপনাকে জানিয়ে দিলাম। আপনার এলাকার নাম ছিল মূলত, ব্রিটিশরা নাম দিয়েছিল গ্র্যান্ড এরিয়া, সেখান থেকে আপনারা এখন গ্যান্ডারিয়া হয়ে গেছেন। ঠিক আছে, এরপরে আসেন বাংলাদেশের উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, এগুলো থেকে কি প্রশ্ন আসে দেখেন। কয়েকটা বিষয়ে প্রশ্ন আসে এখান থেকে, সেগুলো হচ্ছে কি দেখেন, এদের অবস্থান। হ্যাঁ, আপনাকে প্রশ্ন করবে কোন উপজাতির অবস্থান কোথায়, এই অবস্থানটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে কি নিয়ে, এদের উৎসব নিয়ে।
উৎসব নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, উৎসব নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, বিভিন্ন ধরনের উৎসব আছে না, এই উৎসবগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তারপরে পরীক্ষায় প্রশ্ন আসে কি নিয়ে? পরীক্ষায় প্রশ্ন আসে মাঝে মধ্যে এদের ধর্ম নিয়ে, ধর্ম নিয়ে, বিশেষ করে আপনার যে ইসলাম ধর্মাবলম্বী, হ্যাঁ, ইসলাম ধর্মাবলম্বী বা মুসলিম উপজাতি কোনটি, এইটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। অথবা প্রশ্ন আসে, আমরা সবাই জানি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একজন উপজাতি, হ্যাঁ, উপজাতি যিনি মুক্তিযুদ্ধে আপনার খেতাব পেয়েছিলেন, তাই না, ইউকে চিং মারমা, তার নাম আপনারা জানেন, 6 নং সেক্টরে তিনি যুদ্ধ করেছিলেন। এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। অথবা প্রশ্ন আসে কি নিয়ে? জনসংখ্যায় সবচেয়ে বড় উপজাতি কোনটি? অথবা প্রশ্ন আসে কি নিয়ে? জনসংখ্যায় দ্বিতীয় কোনটি, সবচেয়ে ছোট কোনটি? এই টাইপের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তারপরে দেখেন উপজাতি থেকে আরেকটা বিষয় নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি, আমরা সবাই জানি বাংলাদেশের যে মানুষগুলো আছে, বাংলাদেশে মোট 50টা উপজাতি আছে, বাংলাদেশে মোট 50টি উপজাতি আছে, তাই না? এই 50টি উপজাতির মধ্যে প্রায় সবগুলো হচ্ছে কি পিতৃতান্ত্রিক, কিন্তু 2টা উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে যারা হচ্ছে কি মাতৃতান্ত্রিক বা মাতৃপ্রধান পরিবার, তাই না, মাতৃপ্রধান পরিবার। তো সেই মাতৃপ্রধান পরিবার কোন 2টা? মাতৃপ্রধান পরিবার কোন 2টা? দেখেন তো 2টা হচ্ছে কি, 2টি হচ্ছে মাতৃপ্রধান, তাই না? আপনারা জানেন মাতৃপ্রধান পরিবারগুলো কি কি, বা মাতৃতান্ত্রিক পরিবারগুলো কি কি জানেন কেউ? গারো এবং আরেকটা হচ্ছে কি খাসিয়া। গারো এবং খাসিয়া, এই 2টা হচ্ছে কি মাতৃতান্ত্রিক। আপনারা আমাদের প্রায় সব বাংলাদেশের অধিকাংশ মানুষই হচ্ছে কি আপনার পিতৃতান্ত্রিক বা পিতৃপ্রধান পরিবারের সদস্য, কিন্তু 2টা উপজাতি বা 2টা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, 2টা হচ্ছে কি মাতৃতান্ত্রিক বা মাতৃপ্রধান। একটা হচ্ছে কি গারো, আরেকটা কি খাসিয়া, তাই না? খাসিয়া। আপনারা জানেন তারা কোথায় বসবাস করে? গারোদের বসবাস কোথায় বলেন তো? গারোরা কোথায় বসবাস করে জানেন আপনারা? গারোদের বসবাস কোথায়? আমি আমাদের ক্লাসে আমাদের স্টুডেন্টদেরকে মনে রাখার জন্য বলে দেই, সেটা হচ্ছে কি গারোরা মনে সেরা। গারোরা কিসে সেরা? গারোরা হচ্ছে মনে সেরা, অর্থাৎ গারো উপজাতি বসবাস করে কোথায়? ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর। কোথায় বসবাস করে? ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর। তারপরে আপনার টাঙ্গাইলেও কিছু আছে, সিলেট অঞ্চলে কিছু আছে। সাধারণত পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকে, অপশনগুলো থাকে, এই 3টা জেলা নিয়েই পরীক্ষায় অপশনগুলো বেশি থাকে, তাই না? তাহলে মনে রাখেন গারোরা কিসে সেরা? গারোরা হচ্ছে কি মনে সেরা, মানে ময়মনসিংহ, নেত্রকোনা এবং শেরপুর জেলায় বসবাস করে গারো উপজাতি। খাসিয়ারা কোথায় বসবাস করে? খাসিয়ারা বসবাস করে হচ্ছে আপনার সিলেট, তাই না? সিলেট অঞ্চলে বসবাস করে খাসিয়া উপজাতি। তাহলে এই বিষয়গুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এরপরে দেখেন বিল নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, তাই না? বিল, হাওর নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, নদ নদী নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। বিল নিয়ে কি আসে? বিল নিয়ে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে কি, এই সবাই একটু বলেন তো গারোরা কিসে সেরা? গারোদের বসবাস কোথায় বলেন? সবাই একটু কমেন্টে লেখেন, গারোদের বসবাস কোথায়? গারোদের বসবাস কোথায়? আমি যে কথাটা লিখছি একটু কমেন্টে লিখেন তো, গারোদের বসবাস কোথায়? দেখি আপনারা ক্লাস করতেছেন কিনা মনোযোগ দিয়ে। ভেরি গুড, সিফাত আহমেদ, হ্যাঁ গুড, ভেরি গুড। সত্যের সন্ধানে, আপনার উত্তরও সঠিক হয়েছে। ফারিয়া আলম বর্ষা, খুবই ভালো। মেঘলা মিম, ময়মনসিংহ, মনে সেরা, খুবই ভালো, সবাই লিখতেছেন। গারোরা হচ্ছে কি মনে সেরা, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুরে বসবাস করে গারো উপজাতি, তাই না? আচ্ছা, এরপরে দেখেন বিল থেকে প্রশ্ন আসে কি নিয়ে? বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন আসে হচ্ছে কি চলন বিল, তাই না? এই চলন বিল নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। অথবা আরিয়াল বিল নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। অথবা প্রশ্ন আসে কি নিয়ে? ডাকাতিয়া, বিল ডাকাতিয়া। তো কি আসে এদের প্রশ্নগুলো, কি আসে এদের অবস্থান কোথায়? চলন বিল নিয়ে প্রশ্ন আসে কি বাংলাদেশের মিঠা পানির মাছের প্রধান উৎস কি? চলন বিল। বাংলাদেশের মিঠা পানির মাছের প্রধান উৎস কি? চলন বিল। এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। অথবা প্রশ্ন আসে
চলন বিলের অবস্থান কোথায়, অথবা প্রশ্ন আসে কি, প্রশ্ন আসে হচ্ছে চলন বিলের মধ্য দিয়ে একটি নদী প্রবাহিত হয়েছে, সেই নদীর নাম কি, তাই না? নদী প্রবাহিত হয়েছে, সেই নদীর নাম কি? আমরা সবাই জানি চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম কি আপনার জানেন আপনারা? চলন বিলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম কি? আত্রাই নদী, তাই না? আত্রাই নদী প্রবাহিত হয়েছে চলন বিলের মধ্য দিয়ে। মিঠা পানির মাছের প্রধান উৎস কোনটি? চলন বিল, তাই না? এরপরে নদ নদী নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। কি আসে প্রশ্ন? কয়েকটা জিনিস আসে। একবার এসেছে আন্তঃসীমান্ত নদী কোনটি, এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে, তাই না? আন্তঃসীমান্ত নদী কোনটি, এই ধরনের একটা প্রশ্ন এসেছে। তারপরে প্রশ্ন আসে কি নিয়ে, খেয়াল করে দেখেন, এই নদ নদী নিয়ে প্রশ্ন আসে কোথায় এসে মিলিত হয়েছে, অথবা কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। চারটা জিনিস পড়বেন নদ নদী নিয়ে। প্রথম কথা হচ্ছে যে নদ নদীর উৎপত্তি কোথায়, উৎপত্তি কোথায়। 2 নাম্বার, বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলা দিয়ে। 3 নাম্বার, কোথায় এসে মিলিত হয়েছে। আর 4 নাম্বারে হচ্ছে কি, 4 নাম্বারে হচ্ছে আপনার এই যে উপনদী বা শাখা নদী, এই টাইপের প্রশ্নগুলো এসে থাকে। ঠিক আছে, আমরা সবাই জানি বাংলাদেশ মিয়ানমারকে পৃথককারী নদীর নাম হচ্ছে কি? নাফ নদী। বাংলাদেশ ভারতকে পৃথককারী নদীর নাম কি? হাড়িয়াবাঙ্গা নদী। এরকম কিছু বৈশিষ্ট্যপূর্ণ নদ নদী আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। মানে বিস্তারিত যখন ক্লাস শুরু হবে তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপরে আসেন আমাদের পরের যে স্লাইড আছে সেই স্লাইডটা দেখি, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেটা হচ্ছে জাতীয় বাজেট। হ্যাঁ, জাতীয় বাজেট নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো আমরা সেই জাতীয় বাজেট থেকে কি ধরনের প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন কততম বাজেট, কততম বাজেট। হ্যাঁ, তারপরে আসেন মোট বাজেট কত, তারপরে এডিপিতে বরাদ্দ কত, এডিপিতে বরাদ্দ কত, তারপরে শিক্ষা খাত, হ্যাঁ শিক্ষায় বরাদ্দ কত, তারপরে সর্বোচ্চ বরাদ্দ কোন খাতে, সর্বোচ্চ বরাদ্দ কোন খাতে। তারপরে প্রশ্ন আসে কি নিয়ে, প্রশ্ন আসে হচ্ছে আপনার আরেকটা বিষয় নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি আপনার করমুক্ত আয় সীমা। তো এই বিষয়গুলো নিয়ে ঘুরে ফিরে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে বাজার থেকে প্রশ্ন এসে থাকে। আপনাদেরকে সাম্প্রতিকের শীটে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত দেওয়া থাকবে, সাম্প্রতিকের শীট দেওয়া থাকবে ইনশাল্লাহ। এরপরে আসেন অর্থনৈতিক সমীক্ষা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আমাদের শীটের মধ্যে বিস্তারিত দিয়ে দিব আপনাদেরকে। তারপরে দেখেন সর্বশেষ ঘোষিত, এই টপিকটা একটু গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক টপিক। সর্বশেষ ঘোষিত সিটি কর্পোরেশন, যদি আপনাদের পরীক্ষার আগে কোনো সিটি কর্পোরেশনের ঘোষণা আসে সেটা পড়বেন। কোনো উপজেলা হয়, কোনো থানা ঘোষণা আসে, কোনো পৌরসভার ঘোষণা আসে, শিক্ষা বোর্ড, বিভাগ, নদী বন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর, সর্বশেষ যে স্থলবন্দর, সর্বশেষ যে সমুদ্র বন্দর, সর্বশেষ যে উপজেলা, সর্বশেষ যে থানা, এই বিষয়গুলো সাম্প্রতিক হিসেবে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তারপরে দেখেন শিক্ষা সংবাদ। শিক্ষা সংবাদ বলতে এখানে আপনি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবেন, হ্যাঁ যেই বিশ্ববিদ্যালয়ে বা যেই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাবেন সেই ইউনিভার্সিটি নিয়ে, হ্যাঁ সেই ইউনিভার্সিটি নিয়ে আপনি ভালোভাবে পড়াশোনা করে যাবেন। হ্যাঁ, ইউনিভার্সিটি কেন্দ্রিক একটু পড়াশোনা করে যাবেন। যেমন আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবেন, আপনি দেখেন বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো প্রশ্ন এসেছে। আপনি যেখানেই পরীক্ষা দিতে যাবেন, রাজশাহীতে যান, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোনো না কোনো প্রশ্ন এসে থাকে। চট্টগ্রামে যাবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোনো না কোনো প্রশ্ন আপনি কমন পাবেন। তাহলে শিক্ষা সংবাদ টপিকটার মানে হচ্ছে আপনি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবেন সেই বিশ্ববিদ্যালয়কে নিয়ে অবশ্যই একটু পড়াশোনা করে যাবেন। সেই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য বা মানে বিখ্যাত ব্যক্তিত্ব এরকম যদি কোনো কিছু থাকে সেই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে বিখ্যাত কিছু বাংলা গান নিয়ে, তাই না? পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশিবার যেটা এসেছে সেটা কোনটা? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটা সবচেয়ে বেশিবার এসেছে। কি এসেছে? গানটার সুরকারকে, গানটার গীতিকারকে, গানটার সুরকারকে, গানটার গীতিকারকে, এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে। আমরা সবাই জানি যে গানটার গীতিকারকে আব্দুল গাফফার চৌধুরী, অর্থাৎ যিনি লিখেছেন। আর শুরু করেছেন কে? প্রথম শুরু করেছিলেন গীতিকারকে, সুরকারকে, তাই তো? আচ্ছা, বর্তমান সুরকার হচ্ছে আপনার
আলতাফ মাহমুদ, আমরা সবাই জানি এই বিষয়গুলো। সুরকারকে, গীতিকারকে, এই বিষয়গুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এরপরে প্রশ্ন আসে কি, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, তাই না? এই ধরনের গানগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো এই জন্যে আপনাদেরকে যেটা বলবো, এরকম কিছু বিখ্যাত গান, আগে কি সুন্দর দিন কাটাইতাম, এরকম কিছু বিখ্যাত গান, এই গানগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে গীতিকারকে, সুরকারকে। এগুলো আমাদের লেকচার শিটের 14 নম্বর লেকচারে পাবেন বিস্তারিত, সেখান থেকে আমরা আপনাদেরকে পড়াবো ইনশাল্লাহ। তারপরের স্লাইড আমরা যদি দেখি, আমাদের এরপর যেটা আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের শিল্প সংস্কৃতি ঐতিহ্য, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। শিল্প সংস্কৃতি ঐতিহ্য, খেয়াল করেন এই শিল্প সংস্কৃতি ঐতিহ্য যে টপিকটা আছে, এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে। এখানে শিল্প সংস্কৃতি ঐতিহ্য বলতে আমরা যেই বিষয়গুলো বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কি, দেখেন এই শিল্পের মধ্যে পড়বেন কি, চিত্রকর্ম। আপনি খেয়াল করে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় বছরই চিত্রকর্ম নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। 3 জন ব্যক্তির চিত্রকর্ম নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। কোন 3 জন ব্যক্তি? জয়নুল আবেদিন, এস.এম. সুলতান এবং কামরুল হাসান, তাই না? আপনারা যদি খেয়াল করেন, জয়নুল আবেদিন, এস.এম. সুলতান এবং কামরুল হাসান, এই 3 জন ব্যক্তির চিত্রকর্ম নিয়ে বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাহলে এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করবেন। তারপরে আসেন, এই যে টপিকটা আছে, আপনি ফোকাস কোচিং এ ভর্তি হন বা না হন, যে কোনো কোচিং এ ভর্তি হন, এই টপিকটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। একটা প্রশ্ন আপনি অবশ্যই এখান থেকে কমন পাবেন। হ্যাঁ, প্রত্যেক বছরই এখান থেকে একটা প্রশ্ন, কোনো না কোনো প্রশ্ন কমন আসে। আপনি খেয়াল করে দেখেন যে এই বদ্বীপ পরিকল্পনায় প্রশ্ন এসেছে, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এই কয়লা বিদ্যুৎ কেন্দ্র, এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে। রামপাল নিয়ে প্রশ্ন এসেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রশ্ন এসেছে, পদ্মা সেতু নিয়ে প্রশ্ন এসেছে। তারপরে আপনার এই যে মেট্রো রেল নিয়ে প্রশ্ন এসেছে। কোনো না কোনো বার একটা না একটা বিষয় নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন গতবার আসছে কি নিয়ে, কর্ণফুলী টানেল নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে। তার মানে আপনাদের এই যে টপিকটা আছে, এই টপিকটা পড়লে মোটামুটি একটা প্রশ্ন আপনি কমন পাচ্ছেন। হ্যাঁ, মোটামুটি একটা প্রশ্ন কমন পাচ্ছেন। তাহলে এই টপিকটাকে একটু গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করবেন। আরো অনেক টপিক আছে, আমরা একটা পিডিএফ আকারে আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে দিব এই বিষয়গুলো, যে কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোন বিষয়গুলো পড়াশোনা করবেন। আমার বিশ্বাস আপনাদের যে বিষয়গুলো দিব, যেই টপিকগুলো পড়াশোনা করতে দিব, যদি এইগুলো ঠিক মতো পড়াশোনা করে যেতে পারেন, ইনশাল্লাহ 90% প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, 90% প্রশ্ন ইনশাল্লাহ আপনারা সাধারণ জ্ঞানে কমন পাবেন আমাদের সেই সাজেশন থেকে। খুব বেশি না, সব মিলিয়ে ধরেন 40 থেকে 45টা টপিক আপনাদেরকে দিয়ে দিব। এই টপিকগুলো একটু ভালো করে পড়াশোনা করবেন ইনশাল্লাহ। আমার বিশ্বাস আপনারা মিনিমাম 90% প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন সেখান থেকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসেন আমরা যে বিষয়টা দেখবো, সেটা হচ্ছে কি, যে এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, সেই বিষয়গুলো থেকে কি ধরনের প্রশ্ন আসে, কিছু নমুনা প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি যে কি ধরনের প্রশ্ন আসে। হ্যাঁ, কি ধরনের প্রশ্ন আসে। আচ্ছা, দেখেন তো এই প্রশ্নের উত্তর জানেন কিনা। বোর্ডে একটা প্রশ্ন শো করতেছে। এই প্রশ্নটা অনেকবার আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, বিভিন্ন চাকরির পরীক্ষায় ওই প্রশ্নটা আসে, বিভিন্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এই প্রশ্নটা এসে থাকে। বাংলার প্রাচীনতম জনপদ কোনটি? ভেরি গুড, সবার উত্তর সঠিক হচ্ছে। আচ্ছা, আমি দৃষ্টি লেখা থেকে দেখা শুরু করছি। দৃষ্টি, হ্যাঁ সঠিক হচ্ছে। খাদিজাতুল কুবরা, আপনারটাও সঠিক হয়েছে। আলভি, জি আপনারটাও সঠিক হয়েছে। নুসরাত জাহান লিয়া, জি সবার উত্তর সঠিক হচ্ছে। সাইফুল্লাহ সাদি, আপনার উত্তরও সঠিক হয়েছে। অ্যাঞ্জেল বৈশাখী, আপনার উত্তরটাও সঠিক হয়েছে। মিম, নুসরাত জাহান মিম, ভেরি গুড, কংগ্রেচুলেশন, আপনাদের সবার উত্তর সঠিক হচ্ছে। দেখেন এই প্রশ্নটা অনেকবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে, যে বাংলার প্রাচীনতম জনপদ কোনটি। আমরা সবাই জানি পুন্ড্র হচ্ছে কি বাংলার প্রাচীনতম জনপদ, তাই না? পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত ছিল কি আপনার বগুড়া, তাই না? বগুড়া, বৃহত্তর বগুড়া, রংপুর, রাজশাহী, আরেকটা হচ্ছে কি দিনাজপুর। এই বৃহত্তর জেলাগুলো ছিল কি পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত, তাই না? আর বঙ্গের ছিল কি ঢাকা, বরিশাল, ফরিদপুর, ময়মনসিংহ।
ঢাকা, বরিশাল, ফরিদপুর, ময়মনসিংহ এই যে বৃহত্তর এলাকাটা আছে, এই সবগুলো ছিল কোন জনপদে? বঙ্গ জনপদে। আমরা আমাদের অফলাইন ক্লাসে অথবা যখন রেগুলার ক্লাস শুরু হবে, আমার বিশ্বাস সবাই আমার কথা শুনতে পাচ্ছেন, যখন আমাদের রেগুলার ক্লাস শুরু হবে, আমাদের অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস রেগুলার যখন শুরু হবে, আমরা সেই পুরো বাংলাদেশ মুখস্থ করার জন্য আমরা আপনাদেরকে যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদেরকে যে কাজটা করবো সেটা হচ্ছে ম্যাপ তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। ম্যাপের পাশাপাশি আপনাদের জন্য কিছু ছন্দ কৌশল শিখাই দিব, যে ছন্দ কৌশলগুলো দিয়ে আপনি খুব সহজে পুরো বাংলাদেশ আপনি মুখস্থ করতে পারবেন বা আয়ত্ত করতে পারবেন। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখেন, আপনাদেরকে একটা ম্যাপ দেখাচ্ছি। এটা হচ্ছে পেনাসে পাবলিকেশন থেকে প্রকাশিত একটা ম্যাপ। তো সেই ম্যাপে এই যে খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, আপনাদের বোর্ডে আশা করি শো করতেছে, 3টা ম্যাপ দেওয়া আছে, ছোট ম্যাপ। দেখেন, সবাই একটু খেয়াল করে দেখেন, 3টা ছোট ম্যাপ দেওয়া আছে এখানে। যে ম্যাপগুলো থেকে প্রত্যেক বছর একটা না একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে। তো খেয়াল করে দেখেন, আমি এখন যেই টপিকটায় আছি, বাংলার জনপদ সমূহ, প্রাচীন বাংলার যে জনপদগুলো আছে, এইটা হচ্ছে সেই জনপদের সেই ম্যাপটা, যেই জনপদের ম্যাপ থেকে প্রায় প্রত্যেক বছর কোনো না কোনো প্রশ্ন পরীক্ষায় আসে। ঠিক আছে, এখন আসেন সেই জনপদ, আমি যেটা নিয়ে বলতেছিলাম, এই জনপদ পুরো বাংলাদেশ কোন জেলা কোন জনপদে ছিল, এগুলো মনে রাখার জন্য আমরা 4টা লাইন লিখে দিব, 4টা লাইন আপনাদেরকে শিখিয়ে দিব। আশা করি সেই লাইনগুলো মুখস্থ করতে পারলে আপনাকে জিজ্ঞেস করলেই বলতে পারবেন কোনটা কোন জনপদে ছিল, তাই না? তো দেখেন, খেয়াল করে দেখেন, আমি আরেকটু বড় করতেছি, যতটুকু বড় করা যায়। এটা হচ্ছে সেই ম্যাপ, প্রাচীন বাংলার জনপদ সমূহ। আপনাদের বোর্ডে বা আপনার মোবাইলে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ক্লিয়ার হচ্ছে কিনা। তো এই হচ্ছে সেই ম্যাপ, যে ম্যাপ থেকে প্রায় প্রত্যেক বছরই কোনো না কোনো প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, প্রত্যেকটা জনপদ এখানে চিহ্নিত করা আছে, ভিন্ন ভিন্ন কালার দিয়ে চিহ্নিত করা আছে। এখান থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন কমন পাবেন। তো দেখেন, আমরা যেটা বলতেছিলাম, আমরা 4টা লাইনের মধ্যে আমরা চেষ্টা করি এই বিষয়টা আমাদের স্টুডেন্টদেরকে শিখাই দেওয়ার জন্য, যে প্রশ্নটা আসলে কিভাবে আসে, কিরকম। দেখেন, আমি জাস্ট একবার মুখে বলি, সবাই একটু খেয়াল করেন, যে চিটাগাং সিলেট, খেয়াল করেন সবাই, চিটাগাং সিলেট যদি হয় হরিকেল, অর্থাৎ বৃহত্তর চট্টগ্রাম এবং বৃহত্তর সিলেট, এই পুরো এলাকাটা ছিল কোন জনপদে? হরিকেল জনপদে। চিটাগাং সিলেট যদি হয় হরিকেল, কুমিল্লা নোয়াখালী সম হবে নারিকেল। মানে বৃহত্তর কুমিল্লা এবং বৃহত্তর নোয়াখালী কোন জনপদে ছিল? সমতর। খেয়াল করেন এবার, ঢাকাময় ফরিদ ও বরি, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল যে অঞ্চলটা আছে যদি হয় বঙ্গ, বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুর, এই অঞ্চলটা হবে কি? পুন্ড্র, বরেন্দ্র। এই 4 লাইনে দেখেন পুরো বাংলাদেশ চলে আসে, আমরা এই বিষয়গুলো আপনাদেরকে একেবারে লাইন টু লাইন ধরে ব্যাখ্যা করে দিব, মানচিত্র ধরে ইনশাল্লাহ ব্যাখ্যা করে দিব এই বিষয়গুলো। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে পরীক্ষায়। এরপরে দেখেন, উপজাতি, বাংলাদেশের বিভিন্ন উপজাতি, সীমানা, সীমান্ত, দৈর্ঘ্য, এই বিষয়গুলো নিয়ে দেওয়া আছে। উপজাতি কোন জেলায় বসবাস করে, কোন উপজাতি কোন জেলায় বসবাস করে, এটার একটা দেওয়া আছে পরিসংখ্যান, যে কোন উপজাতির জেলার নাম, পাশাপাশি সেখানে কোন কোন উপজাতি বসবাস করে তাদের অবস্থানটা দেওয়া আছে। তারপরে খেয়াল করেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের সেক্টর, প্রায় প্রত্যেক বছরই এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এখানে একটা ডিজিটাল ম্যাপ দেওয়া আছে বিভিন্ন রঙের। দেখেন, যে ম্যাপটা দেখলে যে কেউ বলতে পারবে যে তার জেলা কোন জনপদে ছিল, তাই না? তার জেলা কোন জনপদে ছিল, এটা যে কেউ দেখলেই বুঝতে পারবে। একেবারে ভিন্ন ভিন্ন কালার দিয়ে এটাকে চিহ্নিত করা হয়েছে, যে কোন জেলা কোন জনপদে ছিল, কোন জেলা কোন সেক্টরে ছিল, সেই সেক্টরের যে তথ্যগুলো আছে, হ্যাঁ, সেই সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিল, এগুলো সবগুলো এরকম চিহ্নিত করা আছে। যদি সম্ভব হয় তাহলে এটা একটু কিনে নেওয়ার চেষ্টা করবেন আপনারা, ইনশাল্লাহ। আশা করি এই ম্যাপ নিয়ে আপনাদের এই জিনিসগুলো কেটে যাবে ইনশাল্লাহ। ম্যাপ নিয়ে আপনাদের সমস্যাগুলো ইনশাল্লাহ কেটে যাবে। তারপরে আসেন, আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কি, যে আমাদের যে পরের প্রশ্নটা আছে, খেয়াল করেন, কুমিল্লা নোয়াখালী প্রাচীন বাংলার কোন জনপদে ছিল। এখন আমার বিশ্বাস সবাই পারবেন, তাই না? এখন আমার বিশ্বাস সবাই পারবেন এই বিষয়টা। খেয়াল করে দেখেন, বলা হচ্ছে এই কুমিল্লা নোয়াখালী প্রাচীন বাংলার কোন জনপদে ছিল। একটু আগে মাত্র আপনাদেরকে দেখাইছি
তো এটা আশা করি আপনারা পারবেন। ম্যাপটা কোথায় পাবেন একজন জিজ্ঞেস করতেছেন। আপনারা পেনাসে পাবলিকেশনের ফার্মগেট যদি আপনারা আসা যাওয়া থাকে, এখানে এদের নিজস্ব লাইব্রেরি আছে, অথবা বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে আশা করি এটা পাবেন। কুমিল্লা নোয়াখালী প্রাচীন বাংলার কোন জনপদে ছিল? সবাই পারার কথা, এটা একটু আগে মাত্র দেখাইলাম, চিত্র জমিন করে, বিস্তারিত জমিন করে আপনাদেরকে দেখিয়েছি যে কুমিল্লা নোয়াখালী প্রাচীন বাংলার কোন জনপদে ছিল। পারবেন না সবাই? ভেরি গুড, সবার উত্তর রাফি উদ্দিন, উত্তর সঠিক। নুসরাত জাহান, ইসরাত মিতু, অর্পিতা দাস। অর্পিতা দাস, আপনার উত্তর সঠিক হয়েছে। বর্তমান যে অঞ্চলটা বন্যা কবলিত অঞ্চল, সেই অঞ্চলটাই হচ্ছে কি, আপনারা যদি খেয়াল করেন, বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলটা এখন বন্যার প্রকোপটা সবচেয়ে বেশি। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা ছিল কোন জনপদে? সমতট জনপদে ছিল সেই অঞ্চলটা ছিল কোথায়? সমতট জনপদে। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। কুমিল্লা নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী, এগুলো ছিল কোন জনপদে? সমতট জনপদে। আচ্ছা, তারপরে আসেন আমাদের পরের যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা আমরা একটু দেখি। পরের প্রশ্নটা হচ্ছে, আচ্ছা এটা 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 আমরা এখন আলোচনা করব। এগুলো কিছু প্রশ্ন আছে, এগুলো আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আমার বিশ্বাস সবাই এগুলো পারবেন। তারপর আমরা যদি সময় কুলায় তাহলে আমরা আলোচনা করব। আর যদি আপনারা ক্লাস করতে চান তাহলে আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? খারাপ লাগে না তো ক্লাস করতে? বলবেন, যদি কারো বিরক্ত লাগে, খারাপ লাগে, অবশ্যই বলবেন। হ্যাঁ, জোর করে আপনাদেরকে পড়াবো না, জোর করে বলবো না, কারণ জোর করে কোনো কিছু আসলে মাথায় ঢুকানো যায় না, জোর করে ভালোবাসা হয় না, জোর করে কোনো কিছুই হয় না। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, বাংলাদেশের যে বিভাগের সাথে ভারতের কোনো সীমানা নাই। এটা সর্বশেষ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বি ইউনিটের পরীক্ষা এই প্রশ্নটা এসেছে, তাই না? বাংলাদেশের যে বিভাগের সাথে ভারতের কোনো সীমানা নেই। তো এটা দেখতে হলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, যে আমরা বাংলাদেশের ম্যাপটা একটু দেখি, এই ম্যাপটা নিয়ে একটু আলোচনা করে দেই, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে এই বিষয়গুলো উত্তর করতে। এই হচ্ছে বাংলাদেশের ম্যাপটা, খেয়াল করেন সবাই, বাংলাদেশের মানচিত্র। জি, আমার বিশ্বাস মানচিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মানচিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের বাংলাদেশ, তো এই বাংলাদেশের মানচিত্র নিয়ে যখন আপনি পড়াশোনা করবেন, যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হয় সেটা হচ্ছে কি, আমরা সবাই জানি যে বাংলাদেশের ঠিক মধ্যভাগ দিয়ে একটা ভৌগোলিক গুরুত্বপূর্ণ রেখা অতিক্রম করেছে, সেটা হচ্ছে কি কর্কট ক্রান্তি রেখা, তাই না? কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের ঠিক মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। এই বিষয়টা একটু দেখবেন যে কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের ঠিক মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে, কর্কট ক্রান্তি রেখা বা ৩.৫ ডিগ্রি উত্তর অক্ষরেখা। তো আমরা সবাই জানি, হ্যাঁ, এই রেখাগুলো সম্পর্কে জানতে হলে প্রথমে যে জিনিসটা জেনে আসতে হয় সেটা হচ্ছে একটা ভূগোল সম্পর্কে একটু জেনে আসতে হয়। আমরা সেই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করি, সেটা দেখায় তারপরে বাংলাদেশের মানচিত্র যাব ইনশাল্লাহ। বাংলাদেশের মানচিত্রে যাব, সবাই একটু আমার সাথে থাকেন। আপনারা যতক্ষণ ক্লাস করুন ততক্ষণই আমরা ক্লাস নিব ইনশাল্লাহ। তো দেখেন, পৃথিবীর আকার আকৃতি নিয়ে অনেক ধরনের ডিবেট আছে, যে পৃথিবীটা গোলাকৃতি নাকি চ্যাপ্টা আপেলের মতো নাকি কমলা লেবুর মতো। আমরা সেই বিতর্কে যাব না, আমরা সেই বিতর্কে যাচ্ছি না। হ্যাঁ, বিতর্কে না গিয়ে আমরা একটা আনুমানিক একটা আঁকলাম, যে বৃত্তাকৃতির একটা পৃথিবী, গোলাকৃতির একটা পৃথিবী আঁকলাম, যে পৃথিবীটা টোটাল কত ডিগ্রি? ৩৬০ ডিগ্রি, তাই না? ৩৬০ ডিগ্রি একটা পৃথিবী আমরা আঁকালাম। এখন আসেন, এই যে গোলাকৃতির বা বৃত্তাকৃতির বা বৃত্তাকৃতির যে পৃথিবীটা আছে, এই পৃথিবীর সম্পর্কে জানতে হলে, মানচিত্র সম্পর্কে জানতে হলে কিছু গুরুত্বপূর্ণ রেখা, গুরুত্বপূর্ণ দিক, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানা থাকতে হয়। হ্যাঁ, যেমন দেখেন, আমরা সবাই জানি মানচিত্র যখন আপনারা পড়াশোনা করবেন, বাংলাদেশের মানচিত্র পড়েন, আন্তর্জাতিক মানচিত্র পড়েন, যেটাই পড়বেন, মানচিত্র যখন পড়াশোনা করবেন মনে রাখেন, মানচিত্রের উপরের দিকটা সবসময় হয় কি? উত্তর। তাহলে উত্তরের বিপরীত হচ্ছে কি? দক্ষিণ, অর্থাৎ নিচের দিকটা হবে কি? দক্ষিণ। তারপর মানচিত্রে যে ডান পাশ যেটা থাকবে সেটা হচ্ছে কি? পূর্ব, আর বাম পাশে থাকে হচ্ছে কি? পশ্চিম। এই দিকগুলো মনে রাখবেন। হ্যাঁ, তারপরে গুরুত্বপূর্ণ কিছু রেখা মনে রাখতে হয় আমাদের, সেটা হচ্ছে কি, দেখেন ভূগোলবিদরা কি করলো, পৃথিবীটাকে পূর্ব থেকে পশ্চিমে ঠিক মধ্যভাগ দিয়ে একটি রেখা টানলো, এটার মান দিল 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি পূর্ব পশ্চিম রেখার মাধ্যমে পৃথিবীটাকে দুইটা ভাগে ভাগ করে নিল, তাই না? এই 0 ডিগ্রি পূর্ব পশ্চিম রেখা যেটা আছে,
এটার উত্তরের অংশটাকে বলা হয় উত্তর গোলা উত্তর উত্তর মানে দুইটা ভাগে ভাগ করেছে, উত্তর এবং দক্ষিণে ভাগ করেছে হচ্ছে কি 0 ডিগ্রি মানে পূর্ব পশ্চিম রেখা। তাহলে এই রেখাটার নাম কি? এই রেখার নাম হচ্ছে মূল মধ্য রেখা। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, জাস্ট বাংলাদেশের মানচিত্রটা বোঝার জন্য এই বিষয়গুলো বলতেছি। এই মূল মধ্য রেখা থেকে উত্তর এবং দক্ষিণে 23.5 ডিগ্রি বরাবর 23.5 ডিগ্রি বরাবর 23.5 ডিগ্রি বরাবর আরো দুটি রেখা টানা হয়েছে। একটা হচ্ছে কি কর্কট ক্রান্তি রেখা, আর একটা নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা। তো বাংলাদেশ হচ্ছে কি বাংলাদেশের ঠিক মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে সেই কর্কট ক্রান্তি রেখা, তাই না? বাংলাদেশের ক্রান্তি অঞ্চলের দেশ বলা হয়। এই কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে বাংলাদেশের ঠিক মধ্যভাগ দিয়ে। তারপর আরেকটা হচ্ছে কি দেখেন, খেয়াল করেন, গ্রিনিচ রেখা। আমরা এগুলো নিয়ে বিস্তারিত একটু পরে অথবা আপনাদের অফলাইন ক্লাস অনলাইন ক্লাস নিয়মিত ক্লাস যখন হবে তখন আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখেন আরেকটা হচ্ছে কি গ্রিনিচ রেখা। পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে ঠিক মধ্যভাগ বরাবর একটা রেখা কল্পনা করা হয়েছে। এটার মানও হচ্ছে কি 0 ডিগ্রি। হ্যাঁ, রেখা কল্পনা করেছে, এটার মানও কত ডিগ্রি? 0 ডিগ্রি। এটার নাম কি? গ্রিনিচ রেখা। সরি, এটা আমি একটু ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে কি দেখেন, এটার নাম হচ্ছে কি আপনার গ্রিনিচ রেখা। হ্যাঁ, গ্রিনিচ রেখা বা মূল মধ্য রেখা যেটাকে বলা হচ্ছে। আর এটা হচ্ছে কি নিরক্ষর রেখা। এটাকে বলা হয় কি নিরক্ষর রেখা বলা হয়, মহাবৃত্ত রেখা বলা হয়, গুরুবৃত্ত রেখা বলা হয়, ইকুয়েটোরিয়াল রেখা বলা হয়, তাই না? ইকুয়েটোরিয়াল লাইন বা আপনার হ্যাঁ নিরক্ষর রেখা এটা বলা হয়ে থাকে। এটা হচ্ছে কি মূল মধ্য রেখা বা গ্রিনিচ রেখা। এটার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। সরি, আমি প্রথম বলতে একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, তো 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি উত্তর দক্ষিণ যে রেখাটা আছে এই রেখা থেকে কি করা হয়? সময়ের হিসাব করা হয়। অর্থাৎ এই রেখা থেকে গ্রিনিচ রেখা থেকে পূর্ব দিকে গেলে সময় প্লাস হয়, পশ্চিমে গেলে কি হয়? সময় মাইনাস হয়। তো বাংলাদেশের অবস্থান হচ্ছে কোথায়? 90 ডিগ্রি পূর্বে। অর্থাৎ গ্রিনিচ রেখা থেকে বাংলাদেশের অবস্থান কত ডিগ্রি পূর্বে? 90 ডিগ্রি পূর্বে। আর আমরা সবাই জানি এই গ্রিনিচ রেখা থেকে পূর্ব বা পশ্চিম যেদিকেই যাবেন প্রতি এক ডিগ্রিতে সময়ের পার্থক্য হবে কত মিনিট? 4 মিনিট। তো খেয়াল করে দেখেন বাংলাদেশের অবস্থান হচ্ছে 90 ডিগ্রি পূর্বে। তো 90 ইন্টু 4 মিনিট তাহলে কত হয়? 360 মিনিট। 360 মিনিটকে যদি আপনি ঘন্টায় রূপান্তর করেন তাহলে হবে কয় ঘন্টা? 6 ঘন্টা। তো 6 ঘন্টা প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই প্লাস হবে। কেন প্লাস হবে? কারণ বাংলাদেশ পূর্ব দিকে অবস্থিত। তাহলে খেয়াল করে দেখেন এখানে কর্কট ক্রান্তি রেখা আছে, আবার 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা আছে। এই দুই রেখা মিলিত হয়েছে কোথায়? ফরিদপুরের ভাঙ্গায়। ফরিদপুরের ভাঙ্গায় মিলিত হয়েছে এই দুই রেখা মিলিত হয়েছে। তো এখানে একটা মান মন্দির নির্মিত হচ্ছিল, আপনারা সবাই বিষয়গুলো জানেন। তো এগুলো নিয়ে আর আলোচনায় না যায়। তো যে জিনিসটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে কি যে গ্রিনিচ প্রমাণ সময়ের সাথে বাংলাদেশ সময়ের পার্থক্য কয় ঘন্টা? প্লাস 6 ঘন্টা, তাই না? প্লাস 6 ঘন্টা গ্রিনিচ সময়ের সাথে বাংলাদেশ সময়ের পার্থক্য। এরপরে আসেন এই যে দেখেন মানে সীমান্তবর্তী জেলা বা সীমান্তের পার্শ্ববর্তী দেশগুলো আছে এই বিষয়গুলো নিয়ে একটু দেখি। তো আমরা জানি যে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে দুইটা। এদিকে হচ্ছে ভারত, জি খেয়াল করে দেখেন ভারত, এই পাশে ভারত, এদিকেও ভারত, আর এই অংশ জুড়ে আছে কি? মিয়ানমার। তাহলে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে কি? মিয়ানমার। প্রায় 3 দিক দিয়ে হচ্ছে ভারতের অবস্থান, আর দক্ষিণ পূর্ব কোণে হচ্ছে কি মিয়ানমারের অবস্থান। এখন আসেন এই যে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, এই বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলো দেখতে পাচ্ছি। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? প্রশ্ন আসে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি? 32টি। খেয়াল করে দেখেন সীমান্তবর্তী জেলা কতটি? 32টি। আবার পরীক্ষায় প্রশ্ন আসে ভারতের সাথে সীমান্ত রয়েছে কতটি জেলার? 30টি জেলা। মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে কতটি জেলার? 3টি জেলার। তাহলে হওয়ার কথা 33টি, কিন্তু 33টি হয়নি, হয়েছে কতটা? 32টা। তাহলে কোন জেলা যার সাথে ভারত মিয়ানমার উভয়ের সীমান্ত আছে? কোন সে জেলা যার সাথে ভারত মিয়ানমার উভয়ের সীমান্ত আছে? সেটা হচ্ছে কি? রাঙ্গামাটি। খেয়াল করে দেখেন। এবার আমি বলি, একটু শুনেন সবাই। রাঙ্গামাটি জেলার সাথে ভারত মিয়ানমার উভয় দেশের কি আছে? সীমান্ত সংযোগ বা সীমানা রয়েছে। এখন আসেন যে সেই রাঙ্গামাটি নিয়ে পরপর 3 বছর পরীক্ষায় প্রশ্ন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
আমি জাস্ট কিছু প্রশ্ন করব, আপনারা উত্তরে সবাই শুধু রাঙ্গামাটি বলবেন, ঠিক আছে? এখানেও আমার সাথে প্রায় 600-র উপর স্টুডেন্ট আছেন লাইভ ক্লাসে। আমি প্রশ্ন করব, আপনারা উত্তরে শুধু রাঙ্গামাটি বলে যাবেন, সব উত্তর রাঙ্গামাটি। আসেন সবাই রেডি? আমি প্রশ্ন শুরু করব। জি, আমার এখানে প্রায় 600-র উপরে ক্লাস করতেছেন। আমি চাই সবাই উত্তর করবেন, ঠিক আছে? সবাই উত্তর করবেন। আমি যা প্রশ্ন করব তার উত্তর হয়তো রাঙ্গামাটি বলে যাবেন, উত্তর হয়ে যাবে। প্রথম প্রশ্ন, বাংলাদেশের যে জেলার সাথে ভারত মিয়ানমার উভয় দেশের সীমানা আছে সেটা হচ্ছে কি? 2 নম্বর প্রশ্ন, আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? সবার কমেন্ট চাই, প্রায় 600-র উপরে ক্লাস করতেছে, আমি সবার কমেন্ট চাই। এখানে উড়াধুরা কমেন্ট করতে থাকেন, শুধু রাঙ্গামাটি লিখে যাবেন। প্রথম প্রশ্ন ছিল, বাংলাদেশের যে জেলার সাথে ভারত মিয়ানমার উভয় দেশের সীমানা রয়েছে, রাঙ্গামাটি। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। বাংলাদেশের কোন জেলার জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? সর্বশেষ জনশুমারির রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন জেলায়? রাঙ্গামাটি। 4 নম্বর প্রশ্ন, সাজেক ভ্যালি কোথায় অবস্থিত? রাঙ্গামাটি। সাজেক ভ্যালি কোথায় অবস্থিত? রাঙ্গামাটি। কাপ্তাই লেক কোথায় অবস্থিত? রাঙ্গামাটি। কাপ্তাই লেক কোথায় অবস্থিত? রাঙ্গামাটি। যা প্রশ্ন করব সব শুধু রাঙ্গামাটি বলে যান, হয়ে যাবে। তাহলে দেখেন, আমি 4-5টা প্রশ্ন করে ফেললাম, সবগুলোর উত্তর রাঙ্গামাটি। কোনো না কোনো সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, রাজশাহীতে এসেছে, চট্টগ্রাম এসেছে, জাহাঙ্গীরনগরে এসেছে। তাহলে আমি প্রশ্নগুলো আবার বলি, খেয়াল করেন। প্রথম প্রশ্ন ছিল, বাংলাদেশের কোন জেলার সাথে ভারত মিয়ানমার উভয় দেশের সীমানা রয়েছে? রাঙ্গামাটি। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। তারপর জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন জেলায়? রাঙ্গামাটি। সাজেক ভ্যালি কোথায় অবস্থিত? রাঙ্গামাটি। কাপ্তাই লেক কোথায় অবস্থিত? রাঙ্গামাটি। সর্বশেষ প্রশ্ন, সেটা আপনারা উত্তর করবেন, আমি বলবো না, সেটা হচ্ছে, রাঙ্গামাটির ছাদ বলা হয় কাকে? রাঙ্গামাটির ছাদ বলা হয় কাকে? রাশেদা আক্তার, ভেরি গুড, আপনি সবার আগে কমেন্ট করেছেন এবং সঠিক উত্তর দিয়েছেন। রাঙ্গামাটির ছাদ বলা হয় কাকে? জি, সবার উত্তর সঠিক হচ্ছে। শাকিল শুভ, আপনার উত্তরও সঠিক। এমডি সাইদ, আপনার উত্তরও সঠিক হয়েছে। ওরে আল্লাহ, এত রাঙ্গামাটি! আমি তো এতগুলো প্রশ্ন করি নাই। এই বদরুজ্জামান নাইম, আমি এত প্রশ্ন করি নাই, সব রাঙ্গামাটি। ভেরি গুড। তিশা জামান, মাহমুদা সুলতানা, সবার উত্তর সঠিক হচ্ছে। কাজী অন্তরা, মুজাম্মেল ইসলাম, সবার উত্তর সঠিক। পারবেন না এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে? পারবেন না? দেখেন, এই যে 5টা-6টা প্রশ্ন বলছি, যেমন রাঙ্গামাটি নিয়ে প্রশ্ন আসলে এগুলো নিয়ে আসে, এর বাইরে কিন্তু প্রশ্ন আসতেছে না। এই যে 5টা-6টা প্রশ্ন বললাম না, রাঙ্গামাটি নিয়ে প্রশ্ন আসলে এগুলোই আসে। তাইলে আপনি সিলেক্ট করতে পারতেছেন কি ধরনের প্রশ্ন আসে, সেভাবে পড়াশোনা করে যাবেন, ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসলে পারবেন। এবার খেয়াল করে দেখেন, আমরা 32 জেলার হিসাব পেয়েছি। এখন বাংলাদেশের 2টা জেলা আছে যার সাথে সীমান্তবর্তী জেলা, কিন্তু ভারতের সাথে কোনো সীমানা নেই। একটা হচ্ছে বান্দরবান, আর একটা হচ্ছে কি কক্সবাজার। আচ্ছা, আপনারা কি কখনো চিন্তা করেছেন, সবাই একটু খেয়াল করে দেখেন, বিশ্ব মানচিত্রে আপনাকে দেখাচ্ছি, দেখেন, আপনি বিশ্ব মানচিত্রটা যদি দেখেন, খেয়াল করেন, বিশ্ব মানচিত্র দেখলে দেখবেন যে এই মানচিত্রে বাংলাদেশকে খুঁজে পাইতে কষ্ট হয়ে যায়। আরেকটু জুমিং করেন, ওকে, বাংলাদেশকে খুঁজে পেতে কষ্ট হয়ে যায়, তাই না? এই যে দেখেন বাংলাদেশের অবস্থান, তাই না? তো বাংলাদেশের যে কক্সবাজার, এই কক্সবাজার তো খুঁজে পাওয়া আরো কষ্ট। তো এখন খেয়াল করে দেখেন তো, আমরা সবাই জানি যে পৃথিবীর
দীর্ঘতম সমুদ্র সৈকত, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত বলা হয় কাকে? কক্সবাজারকে। আপনারা যদি মানচিত্রের দিকে খেয়াল করেন দেখবেন যে ভারত এই 3 পাশেই সমুদ্র, অস্ট্রেলিয়ার 4 পাশে সমুদ্র, তারপরে এই যে ব্রাজিল বিশাল অংশ জুড়ে সমুদ্র, চিলির উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই সমুদ্র, যুক্তরাষ্ট্র 2 পাশে 2 মহাসাগর নিয়ে বসে আছে, সে কানাডার 2 পাশে 2 মহাসাগর, এই বিশাল বিশাল এলাকা নিয়ে তারা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হইতে পারলো না। কিন্তু মানচিত্রে যেই বাংলাদেশকে খুঁজে পাইতে কষ্ট হয় সেই বাংলাদেশের কক্সবাজার কিভাবে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হয়ে গেল? কিভাবে হয়ে গেল জানেন? কেন হয়েছে, কিভাবে হয়েছে? এই বিশাল সমুদ্র অঞ্চল নিয়ে আপনি যদি আপনাকে দেখাই, এই দেখেন রাশিয়া বিশাল অংশ জুড়ে হচ্ছে কি এক মহাসাগর, চীনের দিকে দেখেন বিশাল অংশ জুড়ে সাগর, সেখানে বাংলাদেশে খুঁজে পাওয়া কষ্ট হয় না, কিন্তু সেই বাংলাদেশের কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। কিভাবে হইল, কিভাবে সম্ভব হইল এটা? কোনো প্রশ্নের উত্তর না পারলে সহজ উত্তর কি জানেন? ধরেন কোনো প্রশ্নের উত্তর আপনি জানেন না, এরকম বিস্ময়কর কিছু কিছু প্রশ্নের উত্তর আপনি জানেন না, সেগুলোর উত্তর কি? সেগুলোর উত্তর হচ্ছে সবই আল্লাহর ইচ্ছে, তাই না? কেন হয়েছে? সবই আল্লাহর ইচ্ছে, তাই তো? উত্তর না জানলে সবই আল্লাহর ইচ্ছে। জি, গবেষণার বিষয়, সবই আল্লাহর ইচ্ছে, তাই তো? আচ্ছা যাক, অনেকেই কমেন্টে মানে জানতে চাচ্ছেন বই নিয়ে, হ্যাঁ, সাধারণ জ্ঞানের বইয়ের জন্য আপনি কি পড়বেন। আমরা আমাদেরকে আপনাদেরকে বিষয় দেখাই যে আমরা লেকচারের স্লাইডের প্রথমে আপনাদেরকে একটা বিষয় দেখিয়েছি যে কেন পড়বেন, কি পড়বেন, কিভাবে পড়বেন। আমরা কি পড়বো সেটা নিয়ে একটু দেখতেছিলাম যে কি ধরনের প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসে, সেই বিষয়গুলো নিয়ে দেখতেছিলাম। তারপর আস্তে আস্তে আমরা এখানে যাব সাধারণ জ্ঞানে ভালো করার জন্য কোনো বই পড়বো নাকি লেকচার সিরিজ যথেষ্ট, সেখানেও যাব। সাম্প্রতিক বিষয়াবলীর জন্য কি পড়বো সেখানেও যাব, যদি আপনারা আমার সাথে থাকেন। যদি আপনারা আমার সাথে থাকেন এবং যদি বিরক্ত না হন তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে সবগুলো প্রশ্নের উত্তর আপনাদেরকে দিব। আপনাদেরকে কিছু নমুনা দেখাচ্ছি কি ধরনের প্রশ্ন আসে, হ্যাঁ, কি ধরনের প্রশ্ন সেটা নমুনা দেখাচ্ছি। এই 5টা প্রশ্নের উত্তর যদি আপনি পেয়ে যান তাহলে দেখবেন যে আপনার এই বিষয়গুলো সব সাধারণ জ্ঞান সবকিছু সহজ মনে হবে আপনার কাছে, তাই না? তো আপনারা বলেন মানে খুব বেশি ল্যাংদি হয়ে দীর্ঘ হয়ে যাচ্ছে আলোচনাটা। আপনি দেখেন এই আলোচনা কিন্তু মূলত এই 3টা বিষয়, এরপরের গুলো কিন্তু এক কথায় 2 কথায় শেষ হয়ে যাচ্ছে, এক কথা 2 কথায় শেষ হয়ে যাচ্ছে। এই জন্য মানে এত তাড়াহুড়া করতেছি না আর কি। তারপরে অনেকে বই নিয়ে জানতে যাচ্ছেন, শুনেন, ফোকাসের সাধারণ জ্ঞানের লেকচার শিট যদি আপনি ঠিকভাবে পড়াশোনা করতে পারেন, আমার বিশ্বাস এর চেয়ে বেশি কিছু প্রয়োজন পড়ে না। 26-27টা প্রশ্ন আসে, হ্যাঁ। প্রথমত আপনার কাজ কি? প্রথমত আপনার কাজ হচ্ছে এই লেকচার শিট খুব ভালোভাবে শেষ করবেন, প্লাস আরেকটা কাজ করবেন। এই বছর প্রথমবারের মতো এই ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং আপনাদের জন্য নিয়ে আসছে একটা এক্সক্লুসিভ প্র্যাকটিস শিট। সেখানে হাজার হাজার প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞানের উপর, একবার টপিক ভিত্তিক সাজানো আছে, টপিক ভিত্তিক সাজানো থাকবে সেই প্রশ্নগুলো। আমি নিজে সেই কাজটা করতেছি, টপিক ভিত্তিক সাজানো থাকবে, যে কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজানো থাকবে। তো আপনি কি করবেন? লেকচার শিট ভালোভাবে পড়াশোনা করবেন, প্র্যাকটিস বুক, আমি লিখেই দিচ্ছি, প্র্যাকটিস বুক ভালোভাবে পড়াশোনা করবেন। 3 নাম্বার, যেহেতু আপনাদের মানে একটু তাড়াহুড়া, প্রশ্ন বেশি দেখলে মনে হবে অনেক আলোচনা, এই জন্য যেগুলো সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো শেষ করে দিচ্ছি। এটা শেষ করতেছি, তারপরে এটাও শেষ করে দিব। দেখেন, লেকচার শিট প্লাস প্র্যাকটিস বুক, এই দুইটা খুব ভালোভাবে পড়াশোনা করবেন, হ্যাঁ। এরপর যদি আপনি কোনো বই পড়াশোনা করতে চান, যদি আপনার মনে হয় যে না এত প্রশ্ন আপনার জন্য যথেষ্ট না, এখানে প্রশ্ন প্রায় 5 থেকে 6,000 বা আরো বেশিও থাকতে পারে, হ্যাঁ, 150 থেকে 200 বিষয় শুধু প্র্যাকটিসের জন্য পাবেন। প্র্যাকটিস বুক পড়বেন, লেকচার শিট পড়বেন। এরপরে যদি আপনার মনে হয় না আপনার একটা বই পড়া দরকার, তাহলে আমার পরামর্শ থাকবে, আমরা বাজারে অনেক ধরনের বই আছে, আপনি যদি দেখেন
কে আছে আপনার জুবায়ের জিকে আছে, মিহির জিকে আছে, প্যানাসিয়াস জিকে প্যানাসিয়া আছে। তো আমরা আমাদের পরামর্শ থাকবে জিকে প্যানাসিয়া বইটা আমি সহ আমাদের কোচিংয়ের সিনিয়র শিক্ষকরা মিলে লিখেছি, আপনারা একটু দেখতে পারেন এই বইটা। হ্যাঁ, আমার বিশ্বাস সেই জিনিসটা আপনাদের সাধারণ জ্ঞানে অনেক কিছু কভার করবে, আপনাদের প্রয়োজনীয় বিষয়গুলো সেখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, জিকে প্যানাসিয়া বইটা দেখতে পারেন, অথবা আপনার যেটা ভালো মনে হয় সেটা দেখতে পারেন। আমার পরামর্শ, আমি শিক্ষক হিসেবে আমি নিজে তো বইটার কাজ করেছি, তো এই জন্য আপনাদের এই বিষয়গুলো বললাম আর কি, যে জিকে প্যানাসিয়া বইটা দেখতে পারেন যদি আপনারা মনে করেন বই লাগবে। তবে আপনাদেরকে আমি বলি, লেকচার শিট এবং প্র্যাকটিস বুক ভালো করে শেষ করেন, পাশাপাশি সাম্প্রতিক বিষয়াবলীর জন্য কি পড়বেন এই প্রশ্নের উত্তরে আসেন। এবার সাম্প্রতিক বিষয়াবলীর জন্য আপনি কি পড়াশোনা করবেন? সাম্প্রতিক বিষয়াবলীর জন্য আপনি যে বিষয়টা পড়বেন সেটা হচ্ছে কি, যে আমাদের কোচিং থেকে, হ্যাঁ এই টপিকটায় আসি, আমাদের কোচিং থেকে কি করবে, প্রতি মাসে যারা আমাদের কোচিং এর স্টুডেন্ট যারা ভর্তি হবেন, প্রতি মাসে একটি করে সাম্প্রতিক পিডিএফ, আপনাদের বই আকারে হয়তো দিতে পারবো না, পিডিএফ দেওয়া হবে। সেই পিডিএফটা ভালো করে শেষ করবেন। আর আমাদের সর্বশেষ যে লেকচার আপনাদেরকে দেওয়া হবে, লেকচার 15, সাধারণ জ্ঞানের লেকচার 15, এটা থাকবে রিসেন্ট লেকচার, এটা সবাইকে দেওয়া হবে, আমাদের সকল স্টুডেন্টদের জন্য এটা দেওয়া হবে। রিসেন্টের উপর, সাম্প্রতিকের উপর আলাদা একটা লেকচার দেওয়া হবে। তার মানে হচ্ছে যে আপনার বাইরে থেকে কোনো কিছু কেনা লাগতেছে না। হ্যাঁ, বাইরে থেকে কোনো কিছু কেনা লাগতেছে না, সাম্প্রতিকের জন্য কোনো বই কিনতে হবে না। আমরা প্রতি মাসে আপনাদেরকে ফ্রিতে পিডিএফ দিব, আর 15 নম্বর লেকচারটা পুরোটাই থাকবে সাম্প্রতিকের উপরে। এই বিষয়গুলো একটু পড়াশোনা করবেন। আর বইয়ের কথা যদি বলেন, লেকচার শিট পড়বেন ভালোভাবে, তারপর প্র্যাকটিস বুকটা একটু ঠিক মতো দেখবেন। এরপর যদি আপনি বইয়ের প্রয়োজন মনে করেন, তাহলে আমরা যে বইটা বললাম সেই বইটা আপনারা দেখতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, সেই বইটা আপনারা দেখতে পারেন। এই পরামর্শ থাকলো। তাহলে দেখেন, এই দুইটা শেষ হইলো, এটাও শেষ হইলো, এটা নিয়ে আলোচনা করতেছি, আর একটা প্রশ্নের উত্তর থাকে। হ্যাঁ, এটা আমাদের 2-3 মিনিটে শেষ হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আসলে একটু দেখি। ঠিক আছে, সবাই একটু সান্ত্বনা পাইছেন যে আমাদের যে শেষ হচ্ছে ক্লাস? আপনাদের মনে হচ্ছে আর কত কিছু বাকি? দেখেন আমাদের এই যে দেখেন শেষ হয়ে গেছে। এখন আমাদের বাকি কি? আমাদের বাকি হচ্ছে কি পড়বো এটা নিয়ে আলোচনা করতেছি, আর কিভাবে পড়বো সেটা নিয়ে কথা বলবো। আমরা দেখাচ্ছি কিভাবে পড়তে হয়, কিভাবে পড়তে সেটা আমরা দেখাচ্ছি। তারপরে শেষে আমরা আলাদাভাবে বলে দিব যে কি পড়বেন। ঠিক আছে, এখন ক্লাস করতে পারবেন? আরো কিছুক্ষণ ক্লাস করতে পারবেন এখন? যে ইন্টারন্যাশনাল টপিকে আমরা আসতেছি, হ্যাঁ বাংলাদেশের টপিক তো প্রায় শেষ। তো আমরা যেখানে ছিলাম, আমরা এখানে আবার আসতে হয়েছে কারণ আপনারা বারবার জানতে চাচ্ছেন বই কি পড়বেন, বারবার জানতে চাচ্ছেন যে মানে এই যে 5টা প্রশ্নের উত্তর আপনাদের জানার প্রয়োজন, সেই 5টা প্রশ্নের উত্তর আমরা 3টা দিয়ে ফেলছি, আর 2টা বাকি, এই 2টা আমরা শেষ করে দিব খুব দ্রুত। হ্যাঁ, আচ্ছা আসেন আমরা আমাদের আলোচনায় ফিরে যাই, যেখানে ছিলাম বাংলাদেশের মানচিত্র নিয়ে কথা বলতেছিলাম। আমরা বাংলাদেশের মানচিত্র নিয়ে কথা বলতেছিলাম, যে প্রশ্ন করেছিলাম যে কক্সবাজার কিভাবে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হয়ে গেল। তার আগে প্রশ্ন করেছিলাম হচ্ছে আপনার যে এই বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কিন্তু ভারতের সাথে সীমানা নাই, এরকম জেলা আছে কয়টা? এরকম জেলা আছে 2টা, বান্দরবন এবং কক্সবাজার। এই জিনিসটা মনে রাখবেন। তারপরে আসেন আমরা যেটা দেখব, সাম্প্রতিক সময়ে খুবই আলোচিত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন চিফ অ্যাডভাইজার হয়েছেন বা হওয়ার আগে উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে বাংলাদেশে যদি কোনো অরাজকতা সৃষ্টি করা হয়, বাংলাদেশকে যদি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়, তাহলে 7 সিস্টারও কি থাকবে না, শান্তিতে থাকতে পারবে না, এই ধরনের একটা কথা বলেছিলেন, তাই না? এখন আসেন 7 সিস্টার্সটা কি? 7 সিস্টার্স হচ্ছে করতেছি 7 সিস্টারটা কি? 7 সিস্টার হচ্ছে, দেখেন খেয়াল করে, বাংলাদেশের উত্তর এবং পূর্বাঞ্চলে
ভারতের 7টা প্রদেশ আছে, যে 7টা প্রদেশকে একসাথে বলা হয় কি সেভেন সিস্টার্স। কেন বলা হয়? এরা দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার জন্য আন্দোলন করতেছে, দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার জন্য আন্দোলন করতেছে। এই 7টা প্রদেশকে একত্রে নামকরণ করা হয়েছে কি সেভেন সিস্টার্স নামে নামকরণ করা হয়েছে। 7টা প্রদেশ কি কি? 7টা প্রদেশ হচ্ছে, 7টা প্রদেশ কি কি খেয়াল করে দেখেন, এবং আমি জাস্ট একটু লিখে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। সেটা হচ্ছে অরুণাচল, মিজোরাম, আসাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়। হ্যাঁ, বিভিন্ন বই বিভিন্ন ভাবে দেওয়া আছে, আমি জাস্ট একটা পূর্ণ বাক্য করার জন্য এটা করে দিলাম। অমি নামক এক ব্যক্তি কি করলো, আমগুলোকে নামে 3 জনের নামে ভাগ করলো, অর্থাৎ অরুণাচল, মিজোরাম, আসাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, এই 7টা প্রদেশকে একত্রে বলা হয় কি সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স। তো পরীক্ষায় প্রশ্ন আসে কি সেভেন সিস্টার্স মুক্ত যে প্রদেশগুলো আছে, এই প্রদেশগুলোর মধ্যে কার কার সীমানা আছে বাংলাদেশের সাথে? খেয়াল করে দেখেন, বাংলাদেশের সীমানা আছে কার? আসামের সীমানা আছে বাংলাদেশের সাথে। সীমানা আছে কার? আসামের সীমানা আছে, মেঘালয়ের সীমানা আছে, ত্রিপুরার সীমানা আছে, মিজোরামের সীমানা আছে। তাহলে সীমানা নাই কার কার? কোন কোন প্রদেশের? সেভেন সিস্টারের কোন কোন প্রদেশের সীমানা নাই? দেখেন, খেয়াল করে দেখেন, সীমানা নাই হচ্ছে অরুণাচলের সীমানা নাই, অরুণাচলের সাথে বাংলাদেশের কোনো সীমানা নাই। তারপরে কার সাথে সীমানা নাই? নাগাল্যান্ডের সাথে সীমানা নাই। আরেকটা হচ্ছে কি মণিপুর। এই 3টা প্রদেশের সাথে বাংলাদেশের কোনো সীমানা নেই। 4টার সাথে সীমানা আছে, 3টার সাথে সীমানা নেই। আর আমরা সবাই জানি যে কি বাংলাদেশের সাথে ভারতের মোট 5টা প্রদেশের সীমানা আছে। বাংলাদেশের সাথে ভারতের মোট 5টা প্রদেশের সীমানা, 5টা প্রদেশের সীমানা আছে। 4টা হচ্ছে সেভেন সিস্টারের, আরেকটা হচ্ছে কি পশ্চিমবঙ্গ। এই 5টা প্রদেশের সীমানা আছে বাংলাদেশের সাথে। মনে রাখেন, বাংলাদেশের একমাত্র জেলা হচ্ছে কুড়িগ্রাম। সবাই একটু খেয়াল করেন, কুড়িগ্রাম জেলা হচ্ছে একমাত্র জেলা যার সাথে ভারতের 3টা প্রদেশের সীমানা আছে। ভারতের 3টা প্রদেশের সীমানা আছে কার সাথে? কুড়িগ্রামের সাথে। দেখেন, মেঘালয়ের সীমানা আছে, আসামের সীমানা আছে, পশ্চিমবঙ্গেরও সীমানা আছে। একমাত্র জেলা হচ্ছে কুড়িগ্রাম, যেই জেলার সাথে ভারতের 3টা প্রদেশের সীমানা আছে। খেয়াল করে দেখেন, বাংলাদেশের 2টা বিভাগ আছে, যেই 2 বিভাগের সাথে ভারতের কোনো সীমানা নেই। সেই 2টা বিভাগ কি কি? একটা হচ্ছে ঢাকা বিভাগ, আর একটা হচ্ছে কি বরিশাল বিভাগ। ঢাকা এবং বরিশালের কোনো সীমানা ভারতের সাথে নেই। ঢাকা এবং বরিশালের কোনো সীমানা ভারতের সাথে নেই। আরেকটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশের 2টা বিভাগ আছে, যে 2 বিভাগের সকল জেলার সাথে ভারতের সীমানা আছে। কি কি? দেখেন, হবিগঞ্জের সাথে সীমানা আছে, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, অর্থাৎ সিলেট বিভাগের সকল জেলার সাথে ভারতের সীমানা আছে। ময়মনসিংহ বিভাগ, এই ময়মনসিংহ বিভাগের সকল জেলার সাথে ভারতের সীমানা আছে। তাহলে খেয়াল করেন, আমি বলি বাংলাদেশের 2টা বিভাগের সাথে ভারতের কোনো সীমানা নেই, সেটা হচ্ছে কি ঢাকা এবং বরিশাল। বাংলাদেশের 2 বিভাগের সকল জেলার সাথে ভারতের সীমানা আছে। সে 2টা বিভাগ কি কি? সিলেট এবং ময়মনসিংহ বিভাগ, যার সকল জেলার সাথে কি আছে? ভারতের সীমানা আছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত পড়াশোনা করব। আজকে যেহেতু ফাউন্ডেশন ক্লাস, বা কি ধরনের প্রশ্ন হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা, আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে মানচিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে আন্তঃসীমান্ত নদীগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে, দেখেন কোন জেলা দিয়ে কোন নদী প্রবেশ করেছে। আন্তঃসীমান্ত নদী যে 57টা আছে, বা আন্তর্জাতিক নদী যে 57টা আছে, সবগুলোর অবস্থান দেওয়া আছে এখানে। কোন জেলা দিয়ে কোন নদী প্রবেশ করেছে, হ্যাঁ, এই যে খেয়াল করে দেখেন, এই নীল কালের গুলো হচ্ছে কি সেই নদীর প্রবেশ মুখগুলো, কোন জেলা দিয়ে প্রবেশ করেছে। এই প্রত্যেকটা নদীর অবস্থান কোন জেলা দিয়ে প্রবেশ করেছে সবগুলো বিষয় এই মানচিত্রে দেওয়া আছে। আশা করি এই মানচিত্রটা কিনলে আপনাদের ভালো হবে, খারাপ হবে না। যে কুমিল্লা দিয়ে ঘুমতি, তারপরে বিজনা, হাওড়া, যে নদীগুলোর পানিতে এখন এই যে ব্রাহ্মণবাড়িয়া বলেন, কুমিল্লা বলেন, এদিকে আছে কি আপনার
এই যে মুহুরী নদী, ফেনীর মুহুরী নদী, এই যে বিষয়গুলো আজকে যে বন্যায় প্লাবিত হচ্ছে, কোনটা কোন জেলা দিয়ে প্রবেশ করেছে, কোন রাস্তা দিয়ে প্রবেশ করেছে, এই সবগুলো বিষয় এখানে চিহ্নিত করা আছে, জাস্ট একটু দেখবেন। হ্যাঁ, আমি যতটুকু জানি ঢাকার যে শাখাগুলো আছে, আমি জানি না, আমি শিওর না, এটা আমি শিওর না। আপনারা যারা কোচিংয়ে ভর্তি হবেন সম্ভবত আপনাদেরকে ফ্রিতে দেওয়া হতে পারে ম্যাপগুলো, আর যদি না দেয় তাহলে কিনে নেবেন কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ, কিনে নেবেন। আর যারা কোচিংয়ে ভর্তি হবেন, কোচিংয়ে যারা ভর্তি হয়ে গেছেন বা হবেন, হয়তো আপনাদের টেলিগ্রাম চ্যানেলে এগুলোর পিডিএফ দেওয়া হতে পারে, আমি শিওর না, পিডিএফ দেওয়া হতে পারে। কোচিং কর্তৃপক্ষ চাইলে আপনাদেরকে ফ্রিতেও দিতে পারে এই বিষয়গুলো। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসেন জুম আউট করেন। এখন আসেন আমরা বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে দেখলাম। দেখার পর আমরা যে প্রশ্নটাই ছিলাম, আমরা যেখানে ছিলাম সেই বিষয়টাতে আসেন। কিছু প্রশ্ন আলোচনা দেখাইতে গিয়ে আমি সেখানে চলে গেছি আলোচনাটায়। এই যে দেখেন, এখন বলেন এই প্রশ্নের উত্তর কি? বোর্ডে একটা প্রশ্ন শো করছে, এই প্রশ্নের উত্তর কি বলেন? আমরা আলোচনা করেছি এতক্ষণ, এখন আপনারা প্রশ্ন দেখে উত্তর করবেন, প্রশ্ন দেখে উত্তর করবেন। উত্তর কি হবে? ভেরি গুড, সবার উত্তর সঠিক হচ্ছে, সবার উত্তরই সঠিক হচ্ছে ঢাকা এবং বরিশাল, অর্থাৎ ক খ 4 নম্বর অপশনটা হবে এখানে সঠিক উত্তর, তাই না? এটা হচ্ছে সঠিক উত্তর, ঢাকা এবং বরিশালের সাথে কোনো সীমানা নেই। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা আছে দেখেন, ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে কতবার? এটা আমরা আলোচনা করি নাই, তারপরও ইচ্ছা ছিল আলোচনা করার, কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আলোচনা যেতে পারছি না। ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে কতবার? এই প্রশ্নটার উত্তর দেন। ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে কতবার? উত্তর কি হবে এটার? ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে কতবার? 5 বার লিখতেছেন অনেকে, অনেকে 4 বার লিখতেছেন, অনেকে 5 বার, 4 বার, সবাই 4 এবং 5 আনসার করতেছেন। আসলে সঠিক কোনটা? এই সবাই একটু কমেন্ট করেন, সবাই এখনো তো প্রায় 600 স্টুডেন্ট ক্লাস করতেছেন, তো সবাই কমেন্ট করেন না, সবাই একটু কমেন্ট করেন, তাহলে বোঝা যাবে আপনারা অ্যাক্টিভ আছেন, ক্লাস করতেছেন। শুধু শুনে গেলেন, কোনো কিছু কমেন্ট করলেন না, কোনো রিপ্লাই দিলেন না, তাহলে তো আসলে ক্লাস করে মজা পাবেন না। ক্লাস হতে হবে অংশগ্রহণমূলক। আমি বলবো আপনারা উত্তর দিবেন, আপনারা বলবেন আমি উত্তর দিব, তাহলে না ক্লাস সুন্দর হয়, আকর্ষণীয় হয়। শুধু একটা না বলে গেলে তো আর হয় না। হাবিবা আমাতুল, আপনার উত্তরটা সঠিক হয়েছে শুধু, তাছাড়া কারো উত্তরই সঠিক হচ্ছে না। রনি মোল্লার উত্তরটাও সঠিক হয়েছে। প্রশ্নটা খেয়াল করেন, প্রশ্নটা একটু ট্রিক্স আছে, একটু ট্রিকি প্রশ্ন, একটু জটিল প্রশ্ন। সেই প্রশ্নটা কি খেয়াল করেন, বলা হচ্ছে ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে কতবার? খেয়াল করে দেখেন, 1971-এর আগে বাংলাদেশ হয়েছে, সরি 71-এর আগেই বাংলাদেশ হয়েছে, 1971-এর আগে বাংলাদেশ হয়েছে? হয় নাই। যদি আমি প্রশ্ন করতাম বাংলার রাজধানী হয়েছে কতবার, তাহলে আপনি 5 বার আনসার করতে পারতেন। 1610 সাল, 1660 সাল, 1905 সাল, হ্যাঁ 1905 সাল, তারপরে হচ্ছে কি 1947 সাল, এরপরে হচ্ছে আপনার 1971 সাল, তাই না? 5 বার আপনি বলতে পারতেন, কিন্তু প্রশ্নটা হয়েছে কি বাংলাদেশের রাজধানী হয়েছে কতবার, তাহলে উত্তরটা কি হবে? কি হবে উত্তরটা? 1 বার। ভেরি গুড, এখন সবাই পারবেন। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর বারবার আমাকে বলতেছেন যে উত্তরটা আমি দেই নাই কেন। কক্সবাজার কেন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত? কারণ হচ্ছে পৃথিবীতে যে সমুদ্র সৈকতগুলো আছে সেখানে যে সমস্যাটা হয়েছে, 40 কিলোমিটার বা 50 কিলোমিটার পর, অথবা ধরেন 80-90 কিলোমিটার পর পর কি হয়, একটা পাহাড় চলে আসছে, অথবা কোনো বনাঞ্চল, বন জঙ্গল চলে আসছে, অথবা কোনো ধরনের কোনো নদী আইসা মিলিত হয়েছে, এই টাইপের সমুদ্র সৈকত। অর্থাৎ একটানা 120 কিলোমিটার আনব্রেকেবল, কোনো ভাঙ্গা টাঙ্গা নাই, একটানা 120 কিলোমিটার লম্বা সমুদ্র সৈকত পৃথিবীর কোথাও নাই, বাংলাদেশেই আছে। হয়তো বিশাল বিশাল সমুদ্র আছে, সমুদ্র অঞ্চল আছে,
কিন্তু আনব্রেকেবল, অর্থাৎ কোনো ধরনের ভাঙ্গা ছাড়া একটানা 120 কিলোমিটার সমুদ্র সৈকত একমাত্র বাংলাদেশেই আছে, বাংলাদেশের কক্সবাজারে আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি আপনার এই সবচেয়ে বড় দীর্ঘতম সমুদ্র সৈকত। ঠিক আছে, একেবারে সহজ প্রশ্ন। আচ্ছা, এই বেডি মানুষের উত্তর আপনারটাও পড়ছি কিন্তু। মালভূমি, মালভূমি কি এবং সোপানের মধ্যে পার্থক্য জি আছে, জি আছে। আপনি একটু আপনার প্রশ্নটা বারবার করতেছেন, আমি বলে দিই মালভূমি কি। মালভূমি কি দেখেন, ধরেন একটা সমতল ভূমি, এটা হঠাৎ করে একটা পাহাড় উপরের দিকে উঠলো, তারপর আবার একটা সমান ভূমি হলো, তারপর আবার উপরের দিকে উঠলো। এই যে দেখেন পর্বত বা পাহাড় যাই বলেন, সমতল ভূমি থেকে উঁচু পাহাড়ের ঢালে যে সমান ভূমি থাকে সেটাকে বলা হয় মালভূমি। খেয়াল করে আমি একবার বোর্ডে আঁকায় দেখাইতেছি। সমতল ভূমি থেকে উঁচু, এই সমতল থেকে উঁচু পাহাড়ের ঢালে এই যে সমান ভূমি সেটাকে বলা হচ্ছে কি মালভূমি। বুঝতে পারছেন? সোপান অঞ্চল কি? সোপান অঞ্চল হচ্ছে সমতল ভূমি থেকে সামান্য উঁচু যে অঞ্চলগুলো আছে, উচ্চতার উপরে অনেক কিছু নির্ভর, সামান্য অঞ্চল যেগুলো উঁচু যে অঞ্চলগুলো আছে, গড় উচ্চতা ধরেন 9 থেকে 15 মিটার, 10 থেকে 15 মিটার, এই ধরনের উচ্চতার যে এলাকাগুলো আছে সেটাকে বলা হচ্ছে কি আপনার সোপান অঞ্চল। হ্যাঁ, সোপান বা সোপান অঞ্চল বলা হচ্ছে সেগুলোকে। আচ্ছা, পরের টপিক, পরের প্রশ্নটা দেখেন। এটা একটু আগে আপনাদেরকে দেখাইছি, বাংলাদেশের যে বিভাগের সকল জেলার সাথে ভারতের সীমানা আছে, এটা আপনারা সবাই পারবেন আশা করি, এটা সবাই পারবেন। আমরা একটু আগে দেখাইছি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জিনিস, সবাই একটু কমেন্ট করেন। ভেরি গুড, ভেরি গুড, সবার উত্তর সঠিক হচ্ছে। নাম ধরে বলতে গেলে নাম শেষ করতে পারি না, বুঝছেন, এত দ্রুত কমেন্ট করতেছেন। আপনারা যে অ্যাক্টিভ আছেন, আপনারা যে এনার্জেটিক, এটা আমার খুবই ভালো লাগতেছে। এই এনার্জিটা শেষ পর্যন্ত ধরে রাখবেন, ইনশাল্লাহ ভালো করবেন। এই এনার্জিটা শেষ পর্যন্ত ধরে রাখবেন, পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত ধরে রাখবেন, ইনশাল্লাহ আপনার পরীক্ষার হল পর্যন্ত ধরে রাখবেন, ইনশাল্লাহ ভালো করবেন। হ্যাঁ, সবাই এনার্জেটিক। আমার সাথে প্রায় দেড় ঘন্টা যাবত আপনারা ক্লাস করতেছেন, কোনো ধরনের ক্লান্তি ছাড়া, বিরক্তি ছাড়া ক্লাস করতেছেন, সবাই রেসপন্স করতেছেন, আমার খুবই ভালো লাগছে এই জিনিসটা। আচ্ছা, একটু আগে দেখিয়েছি বাংলাদেশের যে বিভাগের সকল জেলার সাথে ভারতের সীমানা রয়েছে, সেটা হচ্ছে কি, উত্তর হবে সিলেট, তাই না? উত্তর হবে সিলেট। সিলেট বিভাগের সকল জেলার সাথে সীমানা আছে। আর একটা হচ্ছে কি ময়মনসিংহ, ময়মনসিংহ, তাই তো? এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে। জাস্ট বাংলাদেশের কিছু নমুনা প্রশ্ন আপনাদেরকে দেখাইলাম। এবার আসেন আমরা আন্তর্জাতিক অংশে যাই। আন্তর্জাতিক বিষয়ে বলি, যেই টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা জাস্ট কিছু টপিক আপনাদেরকে দেখাবো যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এই পাহাড় পর্বত থেকে মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে। ধরেন আপনি 2 স্টার মার্ক দিয়ে পড়তে পারেন, এগুলো মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে। বিখ্যাত লাইন, সীমারেখা, এখান থেকেও 2 স্টার দিয়ে পড়তে পারেন, মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে। বিখ্যাত প্রণালী, এগুলো নিয়ে একটু যতটুকু সম্ভব সংক্ষেপে আলোচনা করব, যদি আপনারা থাকেন 2 স্টার দিয়ে পড়াশোনা করতে পারেন। তারপরে দেখেন এই যে টপিকটা আছে, একবার 3 স্টার মার্ক দিয়ে পড়বেন। হ্যাঁ, আলোচিত বিতর্কিত ভূমি সীমানা, অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যকার বিতর্কিত ভূমি, উভয় দেশেই মালিকানা দাবি করে। হ্যাঁ, উভয় দেশেই মালিকানা দাবি করে, অথবা এটা নিয়ে সাম্প্রতিক সময়ে কোনো যুদ্ধে জড়িত হয়েছে কেউ, অথবা কোনো একটা উদ্দেশ্যে বা কোনো একটা কারণে আলোচনায় এসেছে। যেমন আপনি যদি দেখেন রাফা ক্রসিং খুবই আলোচিত। তারপরে ধরেন এই যে ইউক্রেনের যে অঞ্চলগুলো আছে, পরীক্ষায় প্রশ্ন এসেছে, ওডেসা নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে। তারপরে ধরেন আপনার হচ্ছে কি আর্মেনিয়া আজারবাইজানের মধ্যকার যে একটা ছিটমহল আছে, সেগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে। অর্থাৎ যেই বিষয়গুলো সাম্প্রতিক সময়ে আলোচিত, বিতর্কিত, এই বিষয়গুলো নিয়ে পরীক্ষায় একটা প্রশ্ন আসে। সংবাদ সংস্থা, সংবাদপত্র খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। গত বছর লাস্ট ইয়ারও পরীক্ষায় প্রশ্ন এসেছে এখান থেকে, যে এএফপি এজেন্সি ফ্রান্স প্রেস, পৃথিবীর প্রাচীনতম সংবাদ সংস্থা হচ্ছে এএফপি। আবার আপনার প্রশ্ন আসে কি নিয়ে, যে সবচেয়ে বড় সংবাদ সংস্থা রয়টার্স, অথবা কোন দেশের, এই টাইপের প্রশ্ন এসে থাকে। তাহলে এই জিনিসগুলো পড়বেন। এই যে হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। এই অনেকেই ধ্রুবকুঞ্জ, অরুণাচল, কাশ্মীর, জি খুবই আলোচিত ইস্যু, অরুণাচল কাশ্মীর
খুব আলোচিত, সাম্প্রতিক সময়ে খুব আলোচিত। হ্যাঁ, ভেরি গুড, আপনাকে ধন্যবাদ। আপনি বোঝা যাচ্ছে আপনি খুব অ্যাক্টিভ মানুষ, পড়াশোনা করেন। সংবাদপত্র সংবাদ এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, একেবারে নিশ্চিত প্রশ্ন আছে যেই টপিকটা থেকে, খেয়াল করেন। হ্যাঁ, জাস্ট একটা 3 স্টার মার্ক দিয়ে দিলাম, আপনি নিশ্চিত প্রশ্ন পাবেন ইনশাল্লাহ এই টপিক থেকে। প্রত্যেকবার পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে আন্তর্জাতিক পুরস্কার। পুরস্কারগুলো কি কি সব পড়তে হয় না, কি পড়তে হয় দেখেন। নোবেল পুরস্কার পরীক্ষায় প্রশ্ন আসে, অস্কার পুরস্কার পরীক্ষায় প্রশ্ন আসে, কান চলচ্চিত্র উৎসব পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আপনি দেখেন বিগত বছরগুলোতে পুরস্কার নিয়ে যত প্রশ্ন এসেছে এগুলো থেকে আসছে ঘুরে ফিরে। কি কি? নোবেল পুরস্কার, কান চলচ্চিত্র উৎসব, অস্কার পুরস্কার, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। গত বছর আসছে কি নিয়ে? অস্কার নিয়ে আসছে। এর আগের বার আসছে নোবেল নিয়ে, এর আগে আসছে কান চলচ্চিত্র উৎসব নিয়ে। তারপরে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, যদি এর বাইরে কোনো প্রশ্ন আসে পরীক্ষায়, তাহলে আছে ম্যাক্সেসে পুরস্কার নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, ম্যাক্সেস নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। অথবা প্রশ্ন আসে কি নিয়ে? আপনার প্রশ্ন আসে হচ্ছে যে ব্রিটেন থেকে যেই পুরস্কারটা দেওয়া হয়, ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কার যেটাকে বলা হয়, সেগুলো নিয়ে পরীক্ষায় আমার খেয়াল নেই একজ্যাক্ট, আমি বলবো আপনাদেরকে যখন ক্লাস শুরু হবে তখন এগুলো নিয়ে আলোচনা করবো। পুরস্কার থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন প্রশ্ন আসে, এই 3 স্টার মার্ক দিয়ে দিলাম, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে বিভিন্ন পুরস্কার থেকে। হ্যাঁ, তারপরে খেয়াল করে দেখেন পরীক্ষায় একবার প্রত্যেকবার পরীক্ষায় প্রশ্ন আসে থেকে, এই যে টপিকটা, এটা একবারে আল্লাহর রহমতে দেখবেন যে একবার 4 স্টার মার্ক দিয়ে রাখেন। প্রত্যেকবার পরীক্ষায় প্রশ্ন আসে, কি আসে? রিপোর্ট সমীক্ষা থেকে কি প্রশ্ন আসে? হাজার হাজার প্রশ্ন, হাজার হাজার রিপোর্ট পাবেন। সব রিপোর্ট পড়ার প্রয়োজন নাই, গুরুত্বপূর্ণ 10-12টা রিপোর্ট পড়বেন, সেগুলো আমরা ক্লাসে বলে দিব। আজকে যেহেতু আপনারা চাচ্ছেন যে দ্রুত শেষ করে দেই, অনেকেই চাচ্ছেন দ্রুত শেষ করে দেই, এই জন্যে আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না কোন রিপোর্টগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আর আজকে আপনাদেরকে 10-12টা রিপোর্ট দিয়ে দিতাম, এই রিপোর্টগুলোর তথ্যগুলো কি তথ্য পড়বেন, সব তথ্য পড়া দরকার নাই। একটা রিপোর্ট দেখবেন 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, 15 পৃষ্ঠাও থাকে। এই এত কিছু পড়া কি পারবেন? সম্ভব? পড়াশোনা করা সম্ভব না। তাহলে পড়বেনটা কি? পড়বেনটা হচ্ছে এই 4টা বিষয় পড়বেন। যে এই রিপোর্টটা প্রকাশ করেছে কে, রিপোর্টের শীর্ষ দেশ কোনটি, সর্বনিম্ন দেশ কোনটি, আর রিপোর্টে বাংলাদেশের অবস্থান কততম। এই 4টা জিনিস, হ্যাঁ, সবাই একটু খেয়াল করেন। এই 4টা জিনিস পরীক্ষায় প্রশ্ন আসে, এই 4টা জিনিস পরীক্ষায় প্রশ্ন আসে। অনলাইন কোর্স করা নিয়ে কিছু বলেন। অনলাইন কোর্স খুবই ভালো, অনলাইন কোর্সে ভর্তি হন। সব সিনিয়র শিক্ষকরা ক্লাস নেবেন, এখানে বাসায় বসে বসে ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিবেন নিয়মিত, ইনশাল্লাহ ভালো করবেন। হ্যাঁ, ফোকাসের অনলাইন কোর্স তো অদ্বিতীয় বলা যায়। আল্লাহর রহমতে আমরা এটা গর্ব করে বলতে পারি, আমরা চেষ্টা করি সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার জন্য আপনাদেরকে। হ্যাঁ, তাহলে খেয়াল করেন আমি যে বিষয়টা বললাম, এই রিপোর্ট সমীক্ষা থেকে আল্লাহর রহমতে প্রত্যেকবার একটা না একটা প্রশ্ন আসে পরীক্ষায়। কি আসে? যে 4টা বিষয় আমি লিখলাম, এই রিপোর্ট সমীক্ষা থেকে আপনি আমাদের ফোকাসে ভর্তি হন বা না হন, আপনি অন্য যেখানেই ভর্তি হন, যে কোচিংয়েই ভর্তি হন, এই জিনিসগুলো একটু পড়াশোনা করবেন। হ্যাঁ, এই জিনিসগুলো একটু পড়াশোনা করবেন, রিপোর্ট নিয়ে একটা না একটা প্রশ্ন কমন পাবেন, একটা না একটা প্রশ্ন কমন পাবেন। আচ্ছা, এরপরে আসেন জাতিসংঘের প্রশ্ন একটা আসে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, তারপরে এসডিজি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। একটা 3 স্টার মার্ক দিয়ে পড়বেন, এগুলা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন এখান থেকে। তাহলে দেখেন কিছু টপিক আপনাদেরকে দাগ দিয়ে দিলাম, 3 স্টার 4 স্টার মার্ক দিয়ে দিলাম। আপনি দেখেন, আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি, আপনি বিগত বছরের প্রশ্নগুলো দেখেন। এই যে টপিকগুলো আমি সিলেক্ট করেছি, এই যে টপিকগুলো আপনাদেরকে দিচ্ছি, এই টপিকগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসতেছে। বিশেষ না হলে আপনি যাচাই করে দেখতে পারেন। এটা আমার কোচিং ক্যারিয়ার 12 বছরের কোচিং ক্যারিয়ারের অভিজ্ঞতা, 12 বছর যাবত কোচিং এ ক্লাস নেই, সেই অভিজ্ঞতার আলোকে এগুলো সবগুলো সাজিয়েছি। ঠিক আছে, তো দেখেন এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। আপনারা যারা আমাদের কোচিং এ ভর্তি হবেন, যারা ভর্তি হবেন, আপনাদেরকে আমরা এরকম কিছু টপিক এবং টপিক ভিত্তিক কি পড়বেন, কোন বিষয়গুলো দেখবেন, সেই বিষয়গুলোর একটা পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব কোচিং এর পক্ষ থেকে। আপনি দেখেন, সেই টপিকগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সেই টপিক থেকে কি জিনিস পড়া লাগবে আপনাদের। হ্যাঁ, খেয়াল করে দেখেন, আপনাদেরকে একটা জিনিস দেখায়। এই যে টপিকটা আছে দেখেন,
এই এক টপিক থেকে গত বছর 5টা প্রশ্ন আসছে, এই একটা টপিক থেকে 5টা প্রশ্ন তো শুধু এই টপিক থেকে বি ইউনিটের পরীক্ষায়। জি, ইউনেস্কো ইউনিসেফ রিলেটেড প্রশ্ন আসে। আচ্ছা, খেয়াল করেন, এই যে টপিকটা আছে 5টা প্রশ্ন আসছে গতবার বি ইউনিটের ভর্তি পরীক্ষায়, শুধু এই এক টপিক থেকে 5টা প্রশ্ন আসছে। এরপরে খেয়াল করে দেখেন, তাহলে আপনি নিশ্চিত যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন পাচ্ছেন, একটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন এখান থেকে। গ্রন্থ, লেখক, উক্তি, কি কি গ্রন্থ পড়বেন, কোন উক্তিগুলো পড়বেন, সেই বিষয়গুলো আমরা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। এরপরে দেখেন, মোটামুটি আরেকটা জিনিস পরীক্ষায় প্রশ্ন হয় খেলাধুলা নিয়ে। খেলাধুলা কি নিয়ে আসে? সর্বশেষ ও পরবর্তী আসর। সর্বশেষ আসর কোথায় হয়েছে, পরেরটা কোথায় হবে, 2024 সালে বিশ্বকাপ ক্রিকেট কোথায় হবে, 2026 সালে বিশ্বকাপ ফুটবল কোথায় হবে, অলিম্পিক কোথায় হবে, এই পরবর্তী আসরগুলো পরীক্ষায় প্রশ্ন আসে। এরপর টি-20 বিশ্বকাপ 2024 কিছুদিন আগে যেটা হইলো, এটা নিয়ে আসতে পারে। ইউরো 2024 এটা নিয়ে আসতে পারে। কোপা আমেরিকা 2024 নিয়ে আসতে পারে। বিভিন্ন দেশের জাতীয় খেলা আর খেলাধুলা যদি সাম্প্রতিক সময় বাংলাদেশ কোনো সাফল্য অর্জন করে, এই বিষয়গুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে আপনি মোটামুটি আমার বিশ্বাস আজকে একটা ধারণা পেয়েছেন। সবাই একটু একটু কমেন্টে জানায়েন, হ্যাঁ, উল্টাপাল্টা কমেন্ট করেন না। অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন, গালিগালাজ করতেছেন, পারস্পরিক গালিগালাজ করতেছেন। আবার কেউ কেউ প্রপোজও করেন, কোচিং মানে অনলাইন ক্লাসে প্রপোজও করেন, অনেকে অনেক ধরনের কথা বলেন। আমার একটা প্রশ্নের উত্তর দিয়েন। এই যে ধরেন আপনাদেরকে ধরাই দিচ্ছি কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলা বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করবেন, আপনাদের কি মনে, আপনাদের উপকার হচ্ছে, বা আপনাদের কি মনে হচ্ছে যে আজকে ক্লাস আপনাদের জন্য ফলপ্রসূ হচ্ছে? আপনাদের কি মনে, আজকে ক্লাস আপনাদের জন্য ফলপ্রসূ হচ্ছে বা আপনাদের উপকার হচ্ছে? একটু জানাইবেন, একবার অনেস্টলি বলবেন, হ্যাঁ, একবার অনেস্টলি বলবেন যে এই যে আপনাদেরকে টপিকগুলো ধরাই দিচ্ছি, কোনগুলো গুরুত্বপূর্ণ, কোত্থেকে প্রশ্ন আসে, এই ক্লাসগুলো কি আপনাদের মানে আপনার কি উপকার হচ্ছে, এই বিষয়গুলো ধরাই দিচ্ছি যে একটু অনেস্টলি জানাবেন, হ্যাঁ। মানে একটু স্যারকে সন্তুষ্ট করার জন্য, আপনাকে তো আমি দেখি না, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি তো আপনাকে দেখি না। একবারে মানে মানে রিয়েল যে রিভিউটা সেটা বলবেন, হ্যাঁ, যে আপনাদের উপকার হচ্ছে কিনা, এই বিষয়গুলো ধরাই দিচ্ছি যে। মনে রাখেন, কিন্তু এই বিষয়গুলো মনে রাখেন, সম্ভব হলে খাতায় লিখে রাখেন, অথবা যদি না লিখে থাকেন ক্লাস রেকর্ড থাকবে, সেখান থেকে দেখে এই বিষয়গুলো আপনারা এখন থেকে ভালোভাবে পড়াশোনা করবেন, ঠিক আছে? এখন থেকে ভালোভাবে পড়াশোনা করবেন। এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এবার প্রশ্ন আসতে পারে কি নিয়ে, ধরেন বিপ্লব নিয়ে। আপনারা যে বিপ্লবটা করেছেন, জুলাই বিপ্লব, হ্যাঁ, এই জুলাই বিপ্লব, ছাত্র জনতার বিপ্লব বা জুলাই বিপ্লব, যাই বলেন, ছাত্র জনতার বিপ্লব বলেন বা জুলাই বিপ্লব বলেন, এই জুলাই বিপ্লব নিয়ে একটু পড়াশোনা আসতে পারে, হ্যাঁ, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আপনারা এমন এক প্রজন্ম যারা বাংলাদেশকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিয়েছেন, তা আপনাদের নিয়ে প্রশ্ন আসতেই পারে, এগুলো নিয়ে পড়াশোনা করবেন। আরো যে সকল বিপ্লব আছে, বিশেষ করে ইন্ডাস্ট্রি 4.0, নাম শুনছেন এই বিপ্লবের? ইন্ডাস্ট্রি 4.0 বা 4IR বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, চতুর্থ শিল্প বিপ্লব, এই যে বিষয়গুলো আসে, এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো, বিপ্লবগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। অলরেডি প্রশ্ন আসা শুরু হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান উপলক্ষ্য কোনটি বা কোনটি উপকরণ, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসা শুরু হয়েছে। তাহলে এই বিষয়গুলো একটু দেখাশোনা করবেন। সভ্যতা থেকে অনেকগুলো সভ্যতা আছে, সেই সভ্যতাগুলো নিয়ে আলোচনা করব। আপনারা কি জানেন সভ্যতা এবং সংস্কৃতির পার্থক্য কি? একটা সংস্কৃতি কত বছর চর্চা করলে সেটা সভ্যতায় রূপান্তরিত হয়? বাংলাদেশে কি কোনো সভ্যতা গড়ে উঠেছে? জানেন এই বিষয়গুলো? জিকে বই কোনটা কিনবে, এটা আমি অনেকবার বলেছি যে আপনারা প্র্যাকটিস বুক, লেকচার শিট পড়াশোনা করেন, তারপর যদি বই কেনার প্রয়োজন মনে করেন, তাহলে আমাদের স্যাররা মিলে যে বইটা লিখেছি জিকে প্যান আছে, সেটা নিতে পারেন, হ্যাঁ। আচ্ছা, একটা সংস্কৃতি কখন সভ্যতায় রূপান্তরিত হয়? আমাদের বাংলাদেশে বা আমাদের এই বাংলায় কোনো সভ্যতা কি গড়ে উঠেছে? না উঠলে কেন হয় না? পৃথিবীতে এত এত সভ্যতা, তাহলে বাংলাদেশে কেন সভ্যতা আসে না, সভ্যতার সৃষ্টি হয়নি?
বা হয়েছে কিনা কোনো কিছু জানেন এই বিষয়গুলো সম্পর্কে? আমরা এগুলো নিয়ে একদিন আলোচনা করব। হ্যাঁ, আজকে অনেক সময় প্রায় 2 ঘন্টা যাবত ক্লাস করতেছেন, তো এগুলো নিয়ে আলোচনা বিস্তারিত না যে অনেক বড় আলোচনা আমাদের নিয়মিত ক্লাস যখন হবে ইনশাল্লাহ আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, এরপর দেখেন খেলাধুলা নিয়ে বললাম। পরের টপিক যেটা আছে প্রশ্ন, কিছু প্রশ্নের প্যাটার্ন দেওয়া আছে, আমরা এটা নিয়ে আলোচনা করেছি, দেখি আপনারা পারেন কিনা। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত মিনিট হয়? সময়ের পার্থক্য কত মিনিট হয়? মিহাদি না মাহাদি, কি নাম আপনার? হিরো আলম আছে, আরো একজন আছে। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য পার্থক্য হয় কত মিনিট? 4 মিনিট। আমরা এটা দেখেছি একটু আগে। তারপরে আসেন, কোন ভৌগোলিক গুরুত্বপূর্ণ রেখাটি বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে? পারবেন না এটা? উত্তর দেন, সবাই উত্তর দেন। এখনো 500-র উপরে স্টুডেন্ট ক্লাস করতেছেন, আমি সবার কমেন্ট চাই, 500-র উপরে কমেন্ট চাই এখানে কমপক্ষে। সবাই কমেন্ট করেন, হ্যাঁ, সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন। কোন রেখাটি বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে? ভেরি গুড, সবার উত্তর সঠিক হচ্ছে রাশিদ তাহমিদ। আপনার উত্তর হয়েছে শারমিন সুলতানা, হয়েছে ফারহান, লামিয়া, নাবিলা। এই ছেলেরা উত্তর করেন না কেন? মোহাম্মদ রাইহান, হ্যাঁ আপনার উত্তর হয়েছে ফাহমিদা। হ্যাঁ যাক, ছেলেদের উত্তর পাচ্ছি, শুধু মেয়েরা উত্তর করছে। ছেলেরা কি ক্লাস করেন না নাকি? আপনারা উত্তর করেন না কেন? এম এইচ মমিনুল, আপনার উত্তর সঠিক হয়েছে। আমজাদ, কাকে মেনশন করলেন? তোহা, আহির, জামিউল খান, তুফাত। হ্যাঁ আপনাদের হ্যাঁ উত্তর হয়েছে অজয়। এই অজয়, আপনার নাম কি? অজয় তো আপনার নাম দেখা যাচ্ছে। সিদ্দিকা, আপনার উত্তর কেন বলবো না, অবশ্যই বলবো, আপনি আনসার করেন। আফিয়া, আপনার উত্তর সঠিক, সবার উত্তরই সঠিক হচ্ছে। এই মাহাদি, আপনার উত্তর দেখি না, কে বলছে? আপনার নাম এর আগে একটু আগে বললাম, আপনার নাম অবশ্যই দেখি, দেখবো না কেন? আচ্ছা, এরপরের প্রশ্ন যেটা আছে খেয়াল করেন। আমরা এই অঞ্চলগুলো নিয়ে পড়ি নাই, তারপরে দেখেন পারেন কিনা। আমরা সবাই জানি যে মানচিত্রে ইউরোপের একেবারে উত্তর পশ্চিমাঞ্চলে 5টা দেশ আছে যাদেরকে বলা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ হচ্ছে কয়টা? স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ হচ্ছে আপনার 5টা। এই 5টা দেশকে কেন স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ বলা হয় আমরা এগুলো নিয়ে একদিন ক্লাসে আলোচনা করবো, যখন ক্লাস শুরু হবে তখন। হ্যাঁ হ্যাঁ, দেখেন 2 ভাবে মনে রাখা যায়। এই ফাইন্ড শব্দটা দিয়েও মনে রাখা যায়, আবার অনেকে এটা দিয়েও পড়ে যে আপনার ফিডে আসুন, ফিডে আসুন, এটা দিয়েও পড়ে। হ্যাঁ, আপনাদের যেটা সহজ লাগে সেটা দিয়ে পড়তে পারেন। কি কি আছে দেখেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। এই 5টা দেশকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ। অথবা আপনি চাইলে এটা দিয়েও পড়তে পারেন, ফাইন্ডস, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। আমি আমার স্টুডেন্টদেরকে ফাইন্ডসটাই পড়াই। কেন পড়াই? কারণ এই ফাইন্ডস মনে রাখলে যে সুবিধাটা হয়, এদের মুদ্রার নাম মুখস্থ রাখা খুব সহজ হয়। কারণ ফাইন্ডস যে শব্দটা আছে, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এই ফাইন্ডসের এফ ব্যতীত অর্থাৎ ফিনল্যান্ড ব্যতীত বাকি সবগুলো দেশের মুদ্রার নাম হচ্ছে কি? ক্রোনা। আর ফিনল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরো। তাহলে এক কথায় আমাদের মুদ্রার নামটা মুখস্থ হয়ে গেল। ধরেন পরীক্ষায় যদি এখন প্রশ্ন আসে নরওয়ের মুদ্রার নাম কি, পারবেন না? ধরেন পরীক্ষায় যদি প্রশ্ন আসে নরওয়ের মুদ্রার নাম কি, পারবেন না এখন? বিভিন্নভাবে আরো অনেক অনেক বিষয় আছে, আমরা এগুলো নিয়ে যখন নিয়মিত ক্লাস শুরু হবে তখন এগুলো নিয়ে একবার ভেঙে 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 পড়াবো। কি ধরনের প্রশ্ন আসে, কঠিন আসলে কিভাবে আসে,
সহজ আসলে কিভাবে হয়, মাঝারি মানের প্রশ্ন হলে কিভাবে হয়, সবগুলো জিনিস আপনাকে ধরাই দিব। কঠিন হলে কিভাবে হয়, সহজ হলে কিভাবে, সবগুলো জিনিস আমরা বলবো এখন। হ্যাঁ, আমরা নিয়মিত ক্লাসে বলে দিব ইনশাল্লাহ। এরপরে খেয়াল করেন আমাদের যে পরের প্রশ্নটা আছে সেটা কি, সেটা হচ্ছে জি এই যে এই প্রশ্নটা আপনাকে প্রশ্নের প্যাটার্ন দেখাইছিলাম না, যে আপনার যে কে রিপোর্ট প্রকাশ করে, রিপোর্ট নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা। এই 4টা সংস্থা আছে, এই 4টা সংস্থা 4 ধরনের রিপোর্ট প্রকাশ করে থাকে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন আইএমএফ কি করে, গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট প্রকাশ করে থাকে তারা। হ্যাঁ, আর এরা কি করে, ইউএনডিপি কি করে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক প্রকাশ করে থাকে। ওয়ার্ল্ড ব্যাংক কি করে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে। আর আনকাটেড হচ্ছে কি, বিনিয়োগ প্রতিবেদন, বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন, হ্যাঁ, এগুলো প্রকাশ করে থাকে। তাহলে এই বিষয়গুলো মনে রাখবেন, পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাইতে পারেন একটা। এরপরের প্রশ্ন একেবারে রিসেন্ট প্রশ্ন, এটা প্যারিস অলিম্পিক 2024 বিশ্ব অলিম্পিকের কততম আসর, কে পারেন এটা? প্যারিস অলিম্পিক 2024 বিশ্ব অলিম্পিকের কততম আসর? প্যারিস অলিম্পিক বিশ্ব অলিম্পিকের কততম আসর, কি হবে এটা? জি, ধন্যবাদ আপনাকে, আপনি খুব ভালো একটা পরামর্শ দিয়েছেন। আমরা এখন চেষ্টা করব। প্যারিস অলিম্পিক কততম আসর? 32 নাকি 33? 33তম আসর। কততম আসর? এই 33তম আসর। হ্যাঁ, 34তমটা হবে লস অ্যাঞ্জেলসে, 35তমটা হবে কোথায়, মেলবোর্ন, যেটা এটা অস্ট্রেলিয়ার মেলবোর্নে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো একটু দেখেন, এগুলো একটু দেখেন। 33তম আসর না, কোথায় কোনটা হবে পরবর্তী আসরগুলো, এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, এরপর আসলে আমরা একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। সব তো আর একদিনে দেখানো সম্ভব না। মৌলিক বিষয়াবলী থেকে যে প্রশ্নগুলো এসে থাকে, হ্যাঁ, বিশেষ করে এই ইউনিটে যদি আপনারা পরীক্ষা দেন, এই ইউনিটে আইসিটি থেকে 15টা প্রশ্ন থাকে। আমাদের যে লেকচার শিট আছে, আপনাদেরকে দেওয়া হবে, তো লেকচার শিট যেটা দেওয়া হবে সেটা হচ্ছে লেকচার 12 নাম্বার লেকচার যেটা আছে, এই লেকচারটা যদি আপনি ভালোভাবে পড়েন, যেমন গত বছর লেকচার 12 থেকে এই ইউনিটে 15টার মধ্যে 12টা প্রশ্ন কমন আসছে লেকচার 12 থেকে। হ্যাঁ, তো আইসিটি লেকচারটা ভালোভাবে পড়াশোনা করবেন, সব বিশ্ববিদ্যালয়ে কাজে লাগবে। এই প্রত্যেকটা বিষয় আমরা দেখাবো। হ্যাঁ, এখান থেকে যেমন ফিলিস্তিন সংকট এখানে লেখা আছে, প্রশ্ন চলে আসছে ফিলিস্তিন সংকট নিয়ে একটা। তারপরে গুচ্ছে দেখবেন যে এল নিনো লা নিনো নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে। জীবাশ্ম জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রশ্ন এসেছে, এগুলো আমরা আরো বিস্তারিত দেখাবো। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন অথবা লিখে রাখতে পারেন কোন ধরনের টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। একটা প্রশ্ন আপনাদের উত্তর দেওয়া হয় নাই। আমরা যে 5টা প্রশ্ন দেখাইছিলাম, যে সেই 5টা প্রশ্ন কি, কেন পড়বো, কারণ আমার পজিশন ভালো করতে হবে, কি পড়বো বিষয়গুলো দেখাইলাম, বই যথেষ্ট, লেকচার শিট যথেষ্ট নাকি বই পড়তে হবে সেটাও বলেছি, সাম্প্রতিকের জন্য কি করতে হবে সেটাও বলেছি। একটা বিষয় শুধু বাকি, সেটা হচ্ছে কিভাবে পড়বো। প্রথমত নিয়মিত লেকচার শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। যদি আপনি কোচিংয়ে ক্লাস করেন, অফলাইনে ক্লাস করেন, সরাসরি শুনবেন, ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসগুলো শুনবেন। স্যাররা যেগুলো গুরুত্বপূর্ণ বলে সেগুলো একটু আইডেন্টিফাই করে নেবেন। হ্যাঁ, যেগুলো কম গুরুত্বপূর্ণ বলে সেগুলো আইডেন্টিফাই করবেন। লেকচার শিটগুলো ভালোভাবে পড়াশোনা করবেন। মুখস্থ রাখার উপায় কি? মুখস্থ করার অনেকগুলো উপায় আছে, 3টা উপায় আছে। আমরা আপনাদেরকে সরাসরি বলবো, লাইভ ক্লাস যখন, আপনার নিয়মিত ক্লাস যখন হবে, 3টা উপায় আছে মুখস্থ রাখার, যে কিভাবে আপনার মানে খুব দ্রুত শেষ করা যায় লেকচার শিট, খুব দ্রুত মাথায় রাখা যায়। তো যদি আপনারা অনেকেই চলে যাচ্ছেন ক্লাস থেকে, তারপরে আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে বলি, যে প্রথমত
মানচিত্র সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকতে হবে। মানচিত্র সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে আপনার। মানচিত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেখা, অঞ্চল, প্রণালী এগুলো নিয়ে ধারণা থাকতে হবে। বাংলাদেশের যে সেক্টর আছে, জনপদ আছে, উপজাতিদের অবস্থান আছে, সীমান্তবর্তী জেলা, সমুদ্র, এই বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে মানচিত্র নিয়ে। আমার বিশ্বাস খুব সম্ভবত আপনাদের কোচিং যখন শুরু হবে শুধু মানচিত্রের উপর কোচিং আপনাদের একটা ক্লাস দিবে মানচিত্র ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, মানচিত্র বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য সেই ক্লাসটা একটু ভালোভাবে পড়াশোনা করবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন মানচিত্র সম্পর্কে ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য আরেকটা কাজ করবেন। আপনাদেরকে দুইটা মানচিত্র দেখাইছি পেনাসে পাবলিকেশন, এগুলো আমারই তৈরি করা, আমি সহ আমার একজন স্যার উনি সহ এগুলো তৈরি করেছি। আপনারা মানচিত্রগুলো বাসায় কিনে রাখবেন, সংগ্রহ করে রাখবেন। হ্যাঁ, সংগ্রহ করে রাখবেন, সেগুলো সুযোগ করে একটু দেখার চেষ্টা করবেন মানচিত্র নিয়ে। আচ্ছা, এরপরে আসেন মানচিত্র সম্পর্কে ক্লিয়ার ধারণার পর যখন আপনার লেকচার শিট দিবে, লেকচার শিট দেওয়ার পর আপনি 3 ভাবে লেকচার শিটটা খুব দ্রুত শেষ করতে পারবেন। 3 ভাবে। আপনারা কি জানতে চান যে সেগুলো আসলে কিভাবে শেষ করা যায়, নাকি আজকে শেষ করে দিব? অলরেডি 2 ঘন্টা ক্লাস করে ফেলছেন আপনারা, আসলে আজকে না বললেই হয়তো ভালো হবে। আপনারা অনেকে অনেক কমেন্ট করতেছেন, আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব যারা এই মুহূর্তে ফোকাস কর্তৃপক্ষ যারা অনলাইনে আছেন, যদি সম্ভব হয় ওনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেন। কবে থেকে অফলাইন ক্লাস শুরু হবে, কি হবে না হবে, এগুলো নিয়ে একটু বলার চেষ্টা করেন। 3টা উপায় আছে খুব দ্রুত লেকচার শেষ করার, এবং এই উপায়গুলো খুবই কার্যকর এবং আমার স্টুডেন্টরা খুবই অন্তত বাংলা ইংলিশে যাই করুক, সাধারণ জ্ঞানটা অন্তত আমি একটু গ্যারান্টি দিতে পারি যে এগুলো তারা ভালো করে। এবং আপনাদের এখনকার যারা পরিচালনা পরিষদ আছে তারাও অনেকে আমার এই পরামর্শগুলো শুনে খুব দ্রুত সাধারণ জ্ঞানটা তারা শেষ করতে পারছিল এবং খুব দ্রুত আয়ত্তে আনতে পারছিল। হ্যাঁ, 3টা উপায় আপনাদের বারবার মেসেজ আসতেছে শেষ করে দেওয়ার জন্য, তাও জাস্ট একটা বলে দিচ্ছি আজকে। লেকচার শিট যখন আপনি পাবেন, একটু শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। লেকচার শিট যখন আপনি পাবেন, তো পাওয়ার পর আপনি ক্লাস শেষ করে যখন বাসায় যাবেন, বাসায় গিয়ে আপনার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে কোনো তথ্য মুখস্থ করা দরকার নাই আপনার। হ্যাঁ, কোনো তথ্য মুখস্থ করা দরকার নাই, কোনো কিছু করতে হবে না। ক্লাস শেষ করে বাসায় গিয়ে 1 ঘন্টা থেকে আধা ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা একটু রেস্ট নেবেন, ভালোভাবে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে যে কাজটা করবেন, লেকচার শিটটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন, আর কোন একটা কালারফুল কালার পেন দিয়ে দাগ দিবেন যে কোন তথ্যগুলো আপনি আগে থেকে জানেন। এমন হয় না, ধরেন একটা লেকচার শিট লেকচার 1 ধরেন, আপনি যখন লেকচার 1 পড়তেছেন তখন দেখবেন যে লেকচার শিটের অনেক তথ্য আপনি আগে থেকে জানেন। অনেক তথ্য আপনি আগে থেকে জানেন। তা আপনি যেই তথ্যগুলো জানেন সেগুলো নিচে এরকম দাগ দিবেন যে এটা জানি। প্রথম দিন আপনার কাজ হচ্ছে শুধু আইডেন্টিফাই করবেন যে কোন তথ্যগুলো আপনি জানেন, এগুলো আইডেন্টিফাই করবেন যে এই তথ্যগুলো আপনি আগে থেকে জানেন। তারপর দ্বিতীয় দিন যখন আপনি লেকচার শিটটা দেখবেন, তখন আপনার কাছে মনে হবে যে লেকচার শিটের প্রায় 50 থেকে 60% তথ্য আপনার জানা। একটা আত্মবিশ্বাস পাবেন আপনার মধ্যে, না আসলে তো আমি অনেক কিছু জানি। তখন আপনি যে কাজটা করবেন, যেই তথ্যগুলো জানেন এগুলো বাদ দিয়ে অজানা তথ্যগুলো শুধু পড়বেন। শুনেন, আমাদের একটা মানসিক কি জানেন, হিউম্যান সাইকোলজি যেটা, আমাদের যে সাইকোলজি কাজটা করে সেটা হচ্ছে যে আমরা যখন পড়াশোনা করতে যাই, কোনো বিষয় যখন পড়াশোনা করি, পড়তে গিয়ে মুখস্থ করতে গিয়ে কি হয়, যেই তথ্যটা জানি এই জায়গায় এসে আমরা থেমে যাই, বারবার শুধু এইটাই পড়ি। যেমন রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল, এটা আমরা সবাই জানি, আবারও এটাই পড়তে থাকি, রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল, বারবার শুধু মুখ দিয়ে আসে, তাই না? আপনারা দেখেন আপনাদের বাস্তব জীবনে এরকমই হয়, যেই তথ্যটা আপনি জানেন সেখানে এসে আপনার তথ্য আর আগাইতে চান না, বারবার এটাই শুধু অবচেতন মনে এটাই পড়তে থাকেন। আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যেই 50 থেকে 60% তথ্য আপনি আইডেন্টিফাই করছেন, আপনি জানেন, এই তথ্যগুলো দ্বিতীয়বার পড়ার সময় পড়বেন না। যেগুলো আপনার অজানা তথ্য, সেই তথ্যগুলো আগে মুখস্থ করে নেবেন, অজানাগুলো একটু মুখস্থ করে নেবেন। মুখস্থ করে তৃতীয়বার যখন পড়বেন, জানা অজানা সবগুলো একবারে রিভাইজ দিবেন এবং খুব দ্রুত আপনার
দেখবেন যে লেকচার শিটগুলো শেষ হবে। তাহলে আপনার প্রথম কাজ কি, বাসায় গিয়ে আগে আইডেন্টিফাই করবেন কোনগুলো জানেন আর কোনগুলো জানেন না। দ্বিতীয়বার যখন পড়বেন তখন আপনার কাজ কি, অজানা তথ্যগুলো পড়াশোনা করবেন। অজানা তথ্যগুলো পড়াশোনা করবেন, জানা তথ্যগুলো পড়তে যায় না। জানা তথ্য পড়তে গেলে আপনি অজানা তথ্য মুখস্থ করতে পারবেন না, জানাগুলোই দেখুন বারবার পড়তে মন চাচ্ছে। এটা আমাদের হিউম্যান সাইকোলজি এটা। তৃতীয়বার যখন পড়াশোনা করবেন তখন আপনি যে কাজটা করবেন, জানা অজানা সবগুলো একসাথে রিভাইজ দিবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা পদ্ধতি আপনাকে বললাম, খুব দ্রুত শেষ করতে পারবেন। যদি আপনার এই পদ্ধতি কাজে না আসে, যদি আপনার মনে হচ্ছে যে আপনি পারতেছেন না, তাহলে নেক্সট যেদিন আপনাদের সাথে দেখা হবে সেদিন আবার একটু বললেন যে স্যার আপনার 1 নাম্বার পদ্ধতি আমার উপর অ্যাপ্লাই হচ্ছে না, তাহলে আরো একটা পদ্ধতি বলবো। সেই পদ্ধতিও যদি আপনার উপর অ্যাপ্লাই না হয় তাহলে আরো বলবেন, যে আবার বলবেন যে স্যার এই পদ্ধতি আমার উপর কাজ হচ্ছে না। তাহলে লাস্ট পদ্ধতি হিসেবে একটা পদ্ধতি বলে দিব, দেখুন সব মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, আজকে সবগুলো না বলি একটা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বন্যা দুর্গত অঞ্চলে যারা আছে, আমাদের স্টুডেন্টরা, আমাদের মানুষ যারা আছে, সাধারণ জনগণ যারা, সাধারণ মানুষ যারা আছে, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে তাদেরকে নিরাপদ রাখে, সুস্থ রাখে। সবার সুস্বাস্থ্য কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।